শুভ সন্ধ্যা। তিস্তার চিটাগাং আর্টস কমপ্লেক্স আয়োজিত দৃশ্য শিল্প বিষয়ক অনুষ্ঠান কেবলই দৃশ্যের জন্ম হয় তার 18তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের আমন্ত্রিত অতিথি সমকালীন বাংলাদেশি চিত্রকলার একজন অত্যন্ত মেধাবী এবং সক্রিয় কণ্ঠস্বর অভিশঙ্কর আইন, যিনি মূলত কাজ করে থাকেন দ্বিমাত্রিক তলে এবং তার কাজের প্রধান ক্ষেত্রটি হচ্ছে অধুনা বাস্তব বা সমকালীন বাস্তব, আমরা যাকে অনেকে কন্টেম্পোরারি রিয়েলিজম বা মডার্ন রিয়েলিজম নামে চিনে থাকি, সেটিকেই তিনি তার মূল মনোযোগের কেন্দ্র হিসেবে নির্বাচন করেছেন এবং সেখানে দীর্ঘদিন ধরে অভ্যাসের ফলে এমন একটি দক্ষতা এবং এমন একটি অবস্থান তিনি নির্মাণ করেছেন যে এক্ষেত্রে তার একেবারে একটা স্বতন্ত্র ঘরানা এবং স্বতন্ত্র শৈলী আমরা লক্ষ্য করতে পারি, যেটি এই বয়সে একজন তরুণ শিল্পীর জন্য অত্যন্ত শ্লাঘার বিষয় সন্দেহ। তো আজকে আমরা তার সঙ্গেই কথা বলবো, তার কাজ দেখব, তার শিল্প ভাবনার সঙ্গে পরিচিত হব। তবে তার আগে আমি সংক্ষেপে অভিশঙ্কর আইনের একটি পরিচিতি আপনাদের সঙ্গে তুলে ধরতে চাই। অভিশঙ্কর আইন ঢাকার ছেলে, ঢাকাতেই জন্ম। 1982 সালে পড়াশোনা করেছেন ঢাকা চারুকলায়। সেখান থেকে 2008 সালে তিনি ক্লাসের সেরা ছাত্র হিসেবে একেবারে সর্বোচ্চ নম্বর পেয়ে তিনি স্নাতক হন এবং তার পরপরে তিনি চলে যান ভারতের বিশ্বভারতীতে কলা ভবনে স্নাতকোত্তর সনদ নেওয়ার জন্য এবং সেখানেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। সেখানেও তিনি ক্লাসের সেরা ছাত্র সম্মান পান, ইংরেজিতে যাকে বলে ফার্স্ট ক্লাস উইথ ডিস্টিংশন, এটা নিয়ে তিনি বেরিয়ে আসেন। দেশে ফিরে তিনি একটি প্রথম একক প্রদর্শনী করেন সিরিন ড্রিমস এন্ড রিয়েলিটি নামে, ঢাকার যে আলিয়ান্স ফ্রান্সিসের গ্যালারি যে চিত্রশালাটি রয়েছে সেখানে। তবে তার আগে ছাত্র জীবন থেকে শুরু করে তিনি অনেক দলীয় প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন, জয়নুল চিত্র গ্যালারিতে, বিশ্বভারতীর কলা ভবনের গ্যালারি, ঢাকার শিল্পাঙ্গনে, তারপরে আমাদের শিল্পকলায় এবং তরুণ চিত্রশিল্পীদের যে প্রদর্শনী হয় সেটাতে অংশ নিয়েছেন, জাতীয় চিত্রশিল্পীদের যে প্রদর্শনী হয় সেটাতে একাধিক অংশ নিয়েছেন, ঢাকা আর্ট সামিটে অংশ নিয়েছেন এবং তার কাজ দেশের বাইরেও প্রদর্শিত হয়েছে বিভিন্ন প্রদর্শনীতে, ভারত, জাপান, সিঙ্গাপুর, ভেনিস, নিউ ইয়র্ক এবং খুব সম্প্রতি এই করোনা চলাকালীনই থাইল্যান্ডের একটি দলীয় প্রদর্শনীতেও তিনি অংশ নিয়েছেন। এর বাইরে তিনি কিছু কর্মশালা এবং কিছু আর্ট ক্যাম্পে অংশ নিয়েছেন দেশে এবং দেশের বাইরে। তার কাজ অনেক বড় বড় জায়গায় সংগৃহীত আছে, কিছু ব্যক্তিগত সংগ্রহ, কিছু প্রাতিষ্ঠানিক সংগ্রহ তার কাজ রয়েছে। তো আজকে আমরা সেই অভিশঙ্কর আইনের সেই বর্ণাঢ্য শিল্পযাত্রার কথাই শুনবো আর কি। তা আমি শুরুতেই সবার পক্ষ থেকে বিস্তারের হয়ে তাকে আনুষ্ঠানিকভাবে আমাদের এই আন্তর্জাল মঞ্চে আহ্বান জানাচ্ছি। তিনি একটু পরেই তার একটি উপস্থাপনা আমাদের সামনে হাজির করবেন অধুনা বাস্তবের চিত্রভাষা নামে। তবে তার আগে আমি অভিশঙ্করকে অনুরোধ করব একটি সূচনা বক্তব্য রাখার জন্য তার নিজের সম্পর্কে, তার কাজ সম্পর্কে এবং আজকের এই উপস্থাপনার সম্পর্কে। অভিশঙ্কর আইন। ধন্যবাদ খুরশিদ ভাই, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। খুব সুন্দর একটি প্রোগ্রাম আপনি আয়োজন করেছেন। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে উপস্থাপন করব, বিষয়টা হলো অধুনা বাস্তবে চিত্রভাষা। তো এই বিষয়টা নিয়ে কথা বললে অবশ্যই তো আমার কাজের একদম শুরু থেকেই আসতে হয়, যেহেতু বাস্তবতা নিয়ে কাজ। তো এখান থেকে যখন আমি চারুকলাতে আসলে ভর্তি হই, ঠিক এটা বলতে হয় যে আজকে 2021, ঠিক 2001-2002 শিক্ষাবর্ষে, মানে 20 বছর আগে আমি চারুকলা ভর্তি হই। তো 20 বছরে কাজের রিয়েলিস্টিক কাজের আমার যে জার্নিটা, এই জার্নিটা আসলে অনেক কাজ তো হলো। সেখান থেকে খুব সামান্য কাজ, মানে সামান্য বলবো না, এক্সক্লুসিভ কাজগুলোই আমি প্রেজেন্টেশন করব। আর কেন আমি বিষয়টা কি যে এটা একটা ব্যাপার যেটা হলো যে আমরা যখন চারুকলাতে পেইন্টিং ডিপার্টমেন্টে আমি ভর্তি হই তখন তো এটা তো একাডেমিক, আমাদের তো স্টাডিটা রিয়েলিস্টিক স্টাডিটা প্রথম থেকে স্টার্টটা করা হয়, তারপর সেখান থেকে মাস্টার্সে গিয়ে এক্সপেরিমেন্ট, তারপরে এখন এক্সপেরিমেন্টের বিষয়টা হলো যে রিয়েলিস্টিক কাজে ইনফ্লুয়েন্সও হতে পারে, সেটা অন্যভাবেও হতে পারে।
তো আমার জন্য একটা অ্যাডভান্টেজ ছিল যে আমি আসলে অনেক সময় পেয়েছিলাম, যে যেহেতু আমার বাস্তববাদী কাজ করতে ওই সময়টা খুব বেশি ভালো লাগতো, এনার্জিও ছিল প্রচুর, এখনো চেষ্টা করি। তো এইভাবেই আসা। তো যার জন্য কি বলে এটাকে, যে আহ, আহ, চেষ্টা করেছি শুধুমাত্র যে একটা মানে বিশেষ কোনো একটা মিডিয়ামের উপর ডিপেন্ড না, মানে নির্ভর হয়ে কাজ করে না। আমার আসলে বিভিন্ন রিয়েলিস্টিক পেইন্টিং ডিপার্টমেন্টে যেটা হলো যে ওই বিভিন্ন মাধ্যমের কাজ করে একটা সুযোগ তো আছে, পেন্সিল থেকে শুরু করে একদম কালি কলম, তারপরে ওয়াটার কালার, অয়েল, অ্যাক্রিলিক, সে বিভিন্ন মিডিয়ামে হলো কি আমি এটাকে নিজেকে চেনার চেষ্টা করেছি যে আমি আসলে কোন কোন মিডিয়ামে কাজ করে স্বাচ্ছন্দ্য পাই, কি পাই। তো চেষ্টা করেছি এবং সবগুলো কাজের ভিতরে আমি আসলে মোটামুটি ভালো এনজয় করেছি বিষয়গুলো এসে। আর এখনকার সময় তো মানে যেটা হয় যে আমাদের সময়টা আসলে সেশন জট একটা ব্যাপার ছিল, যে অনেক সময় নিয়ে যখন আপনি যখন বললেন বিষয়টা যে 2007-8 সালে, তো 4 বছর অনার্স কোর্স, তারপরেও আরো 3 বছর, মানে একটু একটা সময়টাকে আমি আসলে সেশন জট হিসেবে না দেখে সেটাকে কাজে লাগিয়েছি, যে বিভিন্ন মিডিয়াম নিয়ে কাজ করা একটা। আর তাছাড়া এই সময় তো এক্সিবিশন ছিলই, মানে বিভিন্ন ধরনের শো টোতে পার্টিসিপেট করা, যদিও আমার পার্টিসিপেট আমি আসলে খুব সিলেক্টিভ ছিলাম ওই সময়টা আসলে এক্সিবিশন করার ব্যাপারে। আহ, তো এই হলো বিষয়। আর এই এছাড়া এখন পর্যন্ত দেখা যায় যেটা সেটা হচ্ছে আমি আসলে অনেক মাঝে মাঝে কিউরেটিং শো বলেন বা অন্যান্য বিষয়ে হয়তো মনোযোগ দেওয়ার চেষ্টা করছি বা দিচ্ছি, কিন্তু বাস্তববাদী কাজের প্রতি আমার আলাদা একটা ভালো লাগা যেটা আছে সেটা আমি কন্টিনিউ করব। আগেও করছিলাম, এখনো করছি, ভবিষ্যতে অথবা আমি সময় পেলে এই বিষয়গুলো আরো কিভাবে সাবজেক্ট ম্যাটার গুলো চেঞ্জ আসতে পারে বা কি বিষয় নিয়ে কাজ করতে পারে, তো সেগুলো নিয়ে হয়তো বা কাজ করে যাব। তো এখন পর্যন্ত যা যা করেছে আর কি, তো সেগুলো আমি একটা আপনাদেরকে মানে আহ, আশা করি যে এই আজকের যে প্রোগ্রামে সেটা আসলে চেষ্টা করব আহ, আহ, শুরু থেকে এই পর্যন্ত, এবং দুটো সোলো এক্সিবিশন আছে এর ভিতরে। তো কিভাবে কিভাবে ক্রনোলজি ভাবে চেঞ্জ আসলো কাজগুলো, সেগুলো উপস্থাপন করব। তুমি তোমার ইয়েতে স্ক্রিন শেয়ারটা শুরু করে দিতে পারো তাহলে। হ্যাঁ, শিওর। এখন স্ক্রিন শেয়ার করছি। এটা লাইভেও চলে গেছে, তুমি লাইভেও শেয়ার করে দিতে পারো। লাইভ কি? পেজ থেকে হচ্ছে আর কি। লাইভ কি আসছে? তোমার স্ক্রিন তো এসছে, হ্যাঁ তুমি তাহলে শেয়ার শুরু করে দাও। হ্যাঁ, প্রেজেন্টেশনে গিয়ে। হ্যাঁ আসছে না? হ্যাঁ হ্যাঁ, আসছে না? তোমার স্ক্রিন এসছে, ওকে, হ্যাঁ। হুম, ওকে, ফোল্ডার। ঠিক আছে, আমি প্রথমেই শুরু করে দিই। সেটা হলো যে আহ, আমি এখান থেকে আমার প্রথম আর্লি দিকের যে কাজগুলো, হুম, 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 সেখান থেকে শুরু করা যাক, তাহলে বুঝতে সুবিধা হবে যে আসলে আমার কাজের এই রিয়েলিস্টিক মানে ধারা কাজগুলো মানে কিভাবে শুরু হলো, কিভাবে শুরু করে করে কিভাবে আসছি। আসলে আমি যেটা হলো কি ওই সময়টায় ওই রিয়েলিস্টিক কাজের বিষয়গুলোতে কিছুই ছিল, মানে একই বিষয় যে কন্টিনিউ করেছি তা না। ওই সময়টা আমাদের বিভিন্ন বিষয় নিয়ে আমি ওই সময় কাজ করেছি, ডিফারেন্টটা বোঝা যায়, মানে নেচার যেমন আহ, থেকে শুরু করে সিটিস্কেপ, হ্যাঁ। তো দুটো বিষয়গুলো ছিলই। যেমন ফার্স্ট আমি যদি বলি যে আমি আমাদের মানে আমাদের যে সিনিয়র আর্টিস্ট যারা ছিলেন বা খুব ফেমাস যারা আর্টিস্ট ছিলেন তাদের যে কোন স্টুডেন্ট কালে যে কাজগুলো আমরা দেখেছি, সেখান থেকে আমরা গ্রাম বাংলা ছবি দেখতাম, হ্যাঁ, ল্যান্ডস্কেপ দেখতাম। কিন্তু আমি যেহেতু শহরে ঢাকায় বড় হয়েছি, তো আমি যেটা দেখেছি কমপ্লেক্সিটি, মানে ঢাকার শহরের যে সিটি, যে শহরের যে মানে তখনকার আমার সময় সময় যে অবস্থাটা, সেটা একটা তুলনা বলি, যেটা হলো যে পেন্সিল এটা আঁকা একটা ছবি আমার প্রথম দিকে যদি শুরু কাজ বলে বলি, এটা একদমই প্রথমে একদম শুরুর দিকের কাজ। এবং এ থেকে শুরু, মানে আমার রিয়েলিস্টিক কাজের শুরুটা এখান থেকেই। শুধু শুরু না, আমি এটা চেষ্টা করেছি শুধুমাত্র রিয়েলিস্টিক কাজটা তার মধ্যে কতটুকু পেন্সিল দিয়ে হাইপার রিয়েলিস্টিক ভাবে করা যায় চেষ্টা করি। আমার একটা লাইভ আর্ট ওয়ার্ক, এটা একদম ওই সময়টা আমি এটা কাজ করি, প্রায় 128 ঘন্টা টাইম লেগেছিল। প্রায় 28-29 দিন ধরে আমি কাজটা করি। তো তো
তো ওই সময়টার দিকে কাজ চিন্তা করলে এটা আমার প্রথম কাজ। তো ঠিক এটার ওই সিকোয়েন্স ধরে আমার পরবর্তীতে এই কাজ। তো পেন্সিল আমি দুটো কাজ ওই সময়টা আমি করি প্রথম দিকে 2003 সালে। আর এইভাবে সিটিস্কেপ কাজ করতে করতে চিন্তা হলো যে ঠিক আছে, তাহলে একটু পরবর্তীতে অয়েলে আসা যায় কিনা, যেহেতু পেন্সিলে কাজ করেছি। তো অয়েলে আমি শুরু করি। এটাও অনেক সময় নিয়ে, প্রায় 2 মাস বা 2.5 মাস ধরে কাজ, 2.5 মাস হবে প্রায়। অনেক তখন আসলে ওই সময়টা মানে ঢাকা শহর নিয়ে এভাবে টপ ভিউ থেকে কাজ করাটা আমার কাছে মনে হচ্ছিল যে একটু অন্যদের কাছে একটু ডিফারেন্ট মনে হতে পারে, বা একটু আলাদা। মানে আমরা যেভাবে ওই সময়টা যেভাবে দেখা যায় যে কাজ করলে আমরা একটু ওল্ড ঢাকায় চলে যাচ্ছি বা সিটিকে যেভাবে দেখি, আমি ওই সময় চেষ্টা করেছি না, একটু টপ ভিউ থেকে জটিলতা বিষয়গুলোকে আমি কিভাবে আনতে পারি। তো যাক, এটা একদম রিয়েলিস্টিক ওয়ার্ক বলা যেতে পারে। তো এরপরে থেকে আমি একটু ধানমন্ডির একটা রাস্তা, 8 নম্বর হবে রাস্তা, ধানমন্ডি 8-এর রাস্তা না, ধানমন্ডি 6-এর রাস্তা হবে। তো এটা একটু ইমপ্রেশন ধরনের, মানে আমরা যখন কামিল পিশরের মানে ইমপ্রেশনিস্ট আর্টিস্টদের কাজ দেখেছি না প্যারিসে, যে কামিল পিশরের কাজগুলো উপর থেকে টপ ভিউ থেকে অনেক আর্টিস্টরা কাজ করছে, ওইটার ইনফ্লুয়েন্সে আমি করলাম এই কাজটা, যে টপ ভিউ থেকে একটা ওই সময়টা একটা ইমপ্রেশন ধরনের, খুব বেশি একদম হাইপার রিয়েলিস্টিক না, কিন্তু একটা স্ট্রোক একটা ব্যাপার আছে, স্ট্রোক ব্যাপার আছে, ওয়াইল পেন্টিং করা। তো এই কাজটা আমি ওই ধারাবাহিকভাবেই সিটি স্কেপের একটা বিষয় আসছি। পরবর্তীতে এটাও একটি শাহবাগের মোড়ের একটা বিষয়, ওটা আটটু স্প্যাচুলা দিয়ে করায় কাজটা। তো এই কাজটাও এর পরবর্তীতে মানে কিভাবে চেঞ্জ হতে পারে, একদম পেন্সিল থেকে শুরু করলাম, তারপর একটু হাইপার রিয়েলিস্টিক ওয়ার্ক, দেন একটু আবার ইমপ্রেশনিস্ট, তারপর একটু মডার্ন ইমপ্রেশন কিভাবে কাজগুলো করা যায়। এই ছিল ওই সময়টা আমার সিটিস্কেপ নিয়ে কাজ করার মোটামুটি স্টাডি। তারপর যেটা করেছি কি, আমি ওখান থেকে একদম উল্টো বিষয়, মানে শহর থেকে একদম বের হয়ে প্রকৃতির দিকে চলে, মানে একদম নেচারের যদি বলি, যে একদম কাজগুলো যেরকম আসে, যেরকম একটু মোশন নিয়ে কাজ করে, যেমন ধরেন এই কাজটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে করা ওই সময়টায়, পাখির ছবিগুলো, মানে আমাদের অতিথি পাখি যে আসে বাংলাদেশে, ওই কাজগুলো নিয়ে একটা খুব মোশন, একদম পাখিগুলো নিয়ে একটা কম্পোজিশন করাটা। তো এই কাজটা আমি ওই সময়টায় করি। জুম যদি বলি, জুম মানে একদম ডিটেলিং ওয়ার্ক গুলো, কাজের বিষয়টা আসলে এরকমই ছিল। আর এগুলো ওয়াইলে করা, আমি যেগুলো দেখছি পেন্সিল থেকে একদম ওয়াইল চলে গিয়েছে। তো এছাড়া যদি বলি কাজের, এটা বুড়িগঙ্গা নদীর উপরে একটা ছবি, ওয়াইল পেন্টিং গুলো আমাদের রিয়েলিস্টিক ওয়াইল পেন্টিং ভিতরে এটা একটা কাজ, যেটা কিনা বুড়িগঙ্গা নদী, ঢাকার বুড়িগঙ্গা নদীর দৃশ্য, একটি চিরাচরিত দৃশ্য যেটা আমরা আসলে দেখে থাকি বলে অয়েল পেন্টিং এ করা কাজটা। এটা সাইজ বেশ বড়, 76x101 সেন্টিমিটার হবে। তারপরে যেটা আসে যে কাজগুলো, সেটা হলো যে সিস্কেপ, মানে সিস্কেপ বিষয় নিয়ে প্যাস্টেলে করা বিষয়গুলো। ও এটা আমার একটা রিয়েলিস্টিক ওয়ার্কের ভিতরে প্যাস্টেল ওয়ার্ক। এতদিন যেটা অয়েল পেন্টিং ছিল, এটা আসলে প্যাস্টেল মিডিয়াতে করা। তো সেন্ট মার্টিনের একটা ছবি, এটাও একটা প্যাস্টেলে করা ছবি, কিন্তু এটা সাইক্লোনের সময়টা ছবি। মানে সাইক্লোনে আমি যেমন বঙ্গোপসাগরে যে একটা যে রূপটা আসে, সেটা চিন্তা করেই প্যাস্টেলে একটু ডিফারেন্ট ভাবে একটু উপস্থাপন করার চেষ্টা করলাম আমার মতো করে। তো এই দুটো প্যাস্টেল মিডিয়া, যেটা হলো যে আমি পেন্সিলে দেখালাম আগে, তারপরে এখানে অয়েল পেন্টিং, দেন প্যাস্টেল। এই যে ছবিটা দেখালাম, সমুদ্রের ছবি, উত্তাল একটা সমুদ্রের ব্যাপার, ঠিক চিন্তা করলাম যেহেতু খুব উত্তাল একটা বিষয় নিয়ে কাজ করলাম, তো এখন একটা এমন একটা বিষয় নিয়ে কাজ করি যেটা হলো খুব শান্ত বিষয়গুলো নিয়ে, খুব ল্যান্ডস্কেপ, যেটা হলো সুন্দরবনে একটা ছবি, মানে খুব সম্পূর্ণ ডিফারেন্ট, মানে রিয়েলিস্টিক কাজ। কিন্তু এই যে আগের যে বিষয়টা দেখেছি যে খুবই একটা এটাকে খুব সাইলেন্স, একদম নীরব, এটা তো অ্যাক্রিলিক মিডিয়ামের কাজ। তো এটা আমার অনেক বেশি সময় নিয়ে কাজগুলো করার ভিতরে একটা কাজ, অ্যাক্রিলিক মিডিয়ামে করা। তো এটা সুন্দরবনের একটা দৃশ্য এই ছবিটি। তো এখান থেকে গিয়েছে চারুকলার একটা বিষয় আছে, ওয়াটার কালার স্টাডি, দেন এটা তো দেখালাম আমি আগে থেকে। আর
তাছাড়া যেটা আসে যেটা হলো যে ওই কালি কলমে কাজ করেছিলাম পুরোনো বাড়ি, যেহেতু আমি এরপরে দেখাবো আমার পুরোনো বাড়ি কাজ নিয়ে কিছু ওয়াটার কালার সিরিজ। তো এটা প্রথম থেকে আসে এই দিক দিয়ে আসে কাজগুলো। পেনের কাজ করা ছিল, কালি কলমে করা। তো মূলত কালি কলমে কাজ পুরোনো বাড়ি স্টাডি এটা করেছিলাম জয়দেবপুরে জমিদার বাড়িতে। তো এটা সেই 2005 সালের কাজ। দুটো ডিটেলিং আছে কাজের ভিতরে। তো যেটা হচ্ছে যে এমনও হয়েছে যে কাজ যে যে জিনিসটা আমি করেছি আগে, তো তার থেকে এই কাজটা, এটা ওই যে আমি যে মাইগ্রেট বার্ড নিয়ে কাজ করেছিলাম সেটারই 8 সেকেন্ড সিকোয়েন্স যেটা করলাম, যে এটা অন্য ইমপ্রেশনে ডিফারেন্ট ইমপ্রেশনে কাজটা করা এই বিষয়টা। তো অ্যাক্রিলিক মিডিয়ামের একটা কাজ, এটা সাঁওতাল পল্লীতে, এটা শান্তিনিকেতনে সাঁওতালে বাড়িতে যেরকম বাবাদের ঝোপঝাপ যেভাবে থাকে, তো সেখান থেকে অ্যাক্রিলিক মিডিয়ামে করা একটা কাজ। তো মোটামুটি এই কাজগুলো ছিল আমার মানে প্রথম দিকে শুরু, বা আমার কিছু রিয়েলিস্টিক কাজের কিছু বিভিন্ন মিডিয়ামের করা। তারপরে চলে যায় আমি ঠিক দেশের বাইরে যদি বলি যে কম্পেয়ার করার জন্য, কারণ এতদিন বাংলাদেশের যে সিরিজগুলো আমি কাজ করেছি, যে বিষয়গুলো নিয়ে কাজ করা ছিল, সে সাথে একটু কম্পেয়ার করে বাইরের ল্যান্ডস্কেপ সাথে তুলনামূলক চিন্তা ভাবনা করি, তাহলে যেরকম একটা অ্যাক্রিলিক করা কাশ্মীরের একটি ছবি, ল্যান্ডস্কেপ, সেটা অ্যাক্রিলিক মিডিয়ামে করা। এটাও একটা অ্যাক্রিলিক মিডিয়ামে করা, নেপালে একটা ছবি, টেম্পলে একটা স্ট্রোক, এটা ওয়াইলে করা কাজটা, খুব স্ট্রোক দিয়ে দিয়ে একটা ইমপ্রেশন আনা হয়েছে কাজের ভিতরে। কাজটা দেখা যাচ্ছে তো না? দেখা যাচ্ছে তো না? দেখা যাচ্ছে, হ্যাঁ। ওকে, ফাইন। এটা একটা ছবি ওয়াটার কালার করা কিন্নরে, এটা কলপাতে, ভারতের একটা জায়গায়। তো আমি এই কাজগুলো ট্যুর থেকে এসে, মানে ওখান থেকে ট্রাভেল করার পরে, যেহেতু ট্রাভেল করতে করতে একটা মেমোরি কাজ করেছে, এখান থেকে গিয়েছি, ঘুরেছি, তো ঘুরে এসে ওই সময়টা এসে যে ওই সময়টা কেমন ছিল, বা এখানকার ডিফারেন্টটা কি, ল্যান্ডস্কেপটা কি পেয়েছি আমি। তুমি কি এইগুলোর ছবি তুলে নিয়ে আসতে? এগুলো ছবি, যেটা হলো কি এখানে ছবি তুলে ছবিতে হেল্প করে, কারণ একটা হলো যখন আমি আউটডোরে গিয়ে যদি কাজ করি তাহলে একটা সময় খুব কম, দেখা যাচ্ছে যে কোনো 10, 20, 30 মিনিট বা 1 ঘন্টার ছবি, সেগুলো তো আছে। আবার কোনো সময় দেখা যাচ্ছে ছবি তুলে অনেকগুলো ছবি ফটোগ্রাফি করেছি, করে আমি আমার মতো করে নিজের মতো ইমপ্রেশন করে কাজ। এই ধরনের কাজগুলো বিদেশ থেকে যেগুলো এসে যেগুলো করলে, সেগুলোর প্রক্রিয়াটা কি ছিল? ওগুলো নিশ্চয়ই তোমাকে ছবি তুলে আনতে হতো নাকি? হ্যাঁ, কিছু কিছু তুলে তো আনতে হয়েছে, কিছু তুলে এনেছি। কারণ আমার খুব শর্ট ট্যুর ছিল, মানে দেখা যাচ্ছে আমি অনেকদিন গিয়ে থাকাটা এটা আসলে হতো না। হ্যাঁ, তো হ্যাঁ। যেগুলো ইন্টারেস্টিং লাগতো সেই বিষয়গুলো নিয়ে আমি আসলে পরে স্টুডিওতে কাজ করতাম, যে কাজ এভাবেই ছিল বিষয়গুলো। এটা যেমন সিমলাতে একটা প্যাস্টেলে করা একটা ছবি, এটা হওয়ার কাজগুলো। এই হলো বিষয়, এগুলো একটা তুলনামূলক একটা কম্পেয়ার করার জন্য, যে ওই সময়টার সাথে কি কি কাজ করেছিলাম। এখন আসা যাক, আসলে আমার একটা ওয়াটার কালার, মানে আমি জল রঙে অনেক ছবি আঁকি, মানে তো জল রঙে কাজ করার ভিতরে তারপরে আমি একটা সিরিজ তৈরি করি, সেটা হলো কি আমার টাইমস অফ ইয়র নামে একটা সিরিজ, যেটা হলো যে পুরোনো বাড়ির উপরে, বাংলাদেশের যে পুরোনো বাড়িগুলো আছে সব তো আর করা সম্ভব হয়নি, কতবার চেষ্টা করছি। তো বিভিন্ন জায়গাতে ঘুরে ঘুরে কোথাও গিয়েছি, কোথাও ফটোগ্রাফি করে নিয়ে এসেছি, এরকম ভাবে কাজগুলো করেছে। আহ যেমন এই কাজগুলো আমি দেখাই। এই কাজগুলো ওয়াটার কালার সিরিজ, এগুলো বেশ কয়েকদিন, হয়তো দেখা যাচ্ছে 7 দিন 8 দিন সময় নিয়ে করা, কোনোটা আবার এত 1 মাস 1.5 মাস করে সময়গুলো নিয়ে করা কাজগুলো। এগুলো ওয়াটার কালার ছিল, এটা নবাবগঞ্জে হবে জায়গাটা, ঢাকার কাছে নবাবগঞ্জ ওখানে। এটা একটা খুব ডিটেল আমার কাজের ভিতরে একটা কাজ, খুবই সময় নিয়ে, সম্ভবত অনেক সময় নিয়ে আমি করেছিলাম, প্রায় 2 মাসের মতো। সাধারণত এত সময় নিয়ে ওয়াটার কালার মানে খুব কম দেখা যায় আর কি আমাদের দেশে। তো আমি এটা করেছিলাম অনেক সময় নিয়ে, খুবই ডিটেল।
এখানে জানি না কেমন বোঝা যাচ্ছে ফটোগ্রাফিতে, কিন্তু বাস্তবে এই ছবিটা অনেক অনেক ডিটেল, অনেক সময় নিয়ে খুব যতগুলো ওয়াটার কালার করেছে তার ভিতরে এটা একটা আমার ডিটেল কাজের ভিতরে একটা ওয়ার্ক। সিরিজের আরেকটা অংশ ওয়াটার কালার, এটাও একটা স্টোরি কাজ। এটা একটা কাজ, এটা একটা প্যাসেজ, রাস্তা আলো ছায়া ওয়াটার কালারে করা কাজটা। কোনো ব্ল্যাক কালার ইউজ করা হয়নি, মানে ব্ল্যাক রংটাকে বাদ দিয়ে অন্য কোনো কালার টেকনিকে। এটা একটা আলো সানলাইট ওয়াটার কালার করা কাজগুলো। এটা একটা ওয়াটার কালার, সফট একটা ইমপ্রেশন ওয়াটার কালার যে থাকে খুব ট্রান্সপারেন্ট ভাবে একদম সফট মিডিয়াতে করা কাজগুলো। এটা ৫ নম্বরের কাজ, এটা রিসেন্ট করা আমার কাজ। এটা পটিয়াতে রাজবাড়িতে একটা মন্দিরের ছবি। টেরাকোটা গুলো খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে, কারণ আমি এগুলো কেন করলাম, যে কাজগুলো এই কারণে করা হলো যে একসময় এগুলো তো থাকবে না আমাদের, বা একটু চেঞ্জ হয়ে যেতে পারে। তো এগুলো এগুলো ধরে রাখার জন্য ফটোগ্রাফিতে করা যায়, এখন ফটোগ্রাফাররা করে আর্টওয়ার্ক হিসেবে এটাকে ডকুমেন্ট হিসেবে রেখে দেওয়াটা আমি চেষ্টা করলাম যে যতটুকু পারি, যে পুরোনো বাড়ি আমাদের ঐতিহ্য বা আমাদের হিস্ট্রি গুলো কেমন ছিল, এগুলো এখন বর্তমান অবস্থা কি আছে এটা একটা দেখতে পাওয়াটা। তো ওয়াটার কালার করতে বেশ মজা পেয়েছি আর কি। এই বিষয়টা আসলে আমার ভালো লাগে আর কি, ভালো লাগা থেকেই করা এটা। তো মোটামুটি আমাকে ওয়াটার কালার সিরিজে এইভাবেই মানে আমি যতগুলো ওয়াটার কালার করেছি তাতে আমি এই পুরোনো বাড়ির সিরিজ নিয়ে কাজ করতে বেশি পেয়েছি। ইন্টারেস্টিং, যাক এটা হলো ব্যাপারগুলো গেল। এখন আসা যাক, এই যে মানে রিয়েলিস্টিক কাজগুলো করলাম তার থেকে মনে হলো যে আমি একটা মানে এক্সিবিশন করবো এই প্ল্যান থেকে করি নাই, করা হলো যে আমি চিন্তা করলাম যে রিয়েলিস্টিক কাজগুলো করা হচ্ছে, তো এখন এমন কিছু করা যায় কিনা যে আহ, মানে একটা দৃশ্যের ভিতরে আর একটা দৃশ্যকে আনা যায় কিনা, দুটো দৃশ্যকে একটা দৃশ্যের মধ্যে এনে দুটো ঘটনাকে এক জায়গায় এনে কি ধরনের অনুভূতি হতে পারে, সেটা একদম অবাস্তব হতে পারে তো হোক, কিন্তু এটা তো চিত্রকলাতে সম্ভব করা, যেটা হতে পারে সেটা ফটোগ্রাফিতে আনা যাবে না। সেরকম চিন্তা করে আমার আমার প্রথমত ব্যক্তিগত অনুভূতি থেকে, মানে আমি ফার্স্ট যদি বলি থাকি, যেমন উদাহরণস্বরূপ এই ছবিটা বলা যেতে পারে, এই ছবিটা আমার শান্তিনিকেতনে আঁকা একটা ছবি। তো এটা হলো গিয়ে আমার শান্তিনিকেতনে পড়াশোনা থাকা অবস্থায় আহ, আমার নিজের সাইকেল, তো সাইকেলের সাথে আমার যে সম্পর্ক, তো সম্পর্কটা নিয়ে আমার এটা ছবি, যে সেখানে আমি সাইকেল হয়তো নেই, ছায়াতে আমি আছি। এটা তো কখনো হতে পারে না, মানে নর্মালি ইউজুয়ালি যখন আমি স্বাভাবিকভাবে চিন্তা ভাবনা করবো সাইকেলের ছায়াতে আমি, কিন্তু সাইকেলের উপরে নেই। এটা হলো সাইকেলের সাথে আমার একটা সম্পর্ক, মানে তার আমার হয়তোবা একটা সময় আমি এটা ইউজ করব না, তো তার সাথে আমার যেটা সম্পর্ক ছিল, সাইকেল আমাকে মনে করবে, আমি সাইকেলকে মনে করব। এই ভাবনাটা থেকেই আসলো। আহ একদমই বাস্তববাদ করে আঁকা, একদম রিয়েলিস্টিক করে আঁকা, কিন্তু এটার মধ্যে একদম আমার কল্পনাকে আমি এইভাবে উপস্থাপন করেছি এই কাজটা। তো এই কাজগুলো বেশি ইন্টারেস্টিং ছিল, কারণ যেহেতু আমি রিয়েলিস্টিক কাজের স্কিলটা আমি তৈরি করে ফেলেছিলাম ওই সময়টায়, তো ভাবলাম যে এইভাবে আমার সম্ভব, যে একদম হুবহু বাস্তব করে আনাটা সম্ভব, কারণ এটার জন্য একটা স্কিল লাগে, বেসিক স্কিল না থাকলে এইভাবে আসলে আনাটা যায় না। তো এই তারপরে এটা হলো আমার স্টুডিও, শান্তিনিকেতন স্টুডিও, তো ওইটা ঠিক সেম ঘটনা, যে আমি সিঁড়িতে নামি উঠি, ক্লাসে যাই, ক্লাসে আসি, তো উঠতে ওইটাই বাড়ির সাথে আমার সম্পর্ক, কারণ এই শান্তিনিকেতন পড়ার অবস্থা আমি হয়তোবা সেই সময়টা এক সময় থাকবো না। তো আমার সাথে যে এই বাড়ি স্টুডিওর যে সম্পর্কটা, এভাবেই আমি ধরে এই কাজগুলো করি। এটাও তো আমার ছায়া আছে, কিন্তু আমি ওখানে নেই, মানে যেখানে থাকার কথা ছিল, মানে বাস্তব হিসাবে ইন্টারেস্ট এই বিষয়গুলো নিয়ে করি। এটাও স্ত্রীগণ ধরে রাখা, আমি সেন্ট মার্টিনে গিয়েছি, এখানে অনেকেই খেলা করছে, এটা একটা অবচেতন মনে চলে আসে, কেমন লাগে দেখতে, যে ছায়াতে ছায়া আছে কিন্তু এখানে কোনো সাইকেল চালিয়ে যাচ্ছে এবং কোনো অস্তিত্ব দেখতে পাওয়া যাচ্ছে না। এই বিষয়টা এরকমই ইন্টারেস্টিং। এটাও ঘটনাটা এরকমই, এটাও আমার আগের ওয়াটার কালার করেছিলাম, এখন ছবিটা ছিল নবাবগঞ্জে একটা জায়গায়, তো ছবি তো ওখানে ঘুরে এসে হঠাৎ করে মনে হলো যে আমি শান্তিনিকেতনে খোয়াতে যে বাচ্চারা খেলাধুলা করছে, ঝাঁপ দিচ্ছে, নদীতে ঝাঁপ দিচ্ছে, তো দরজার ভিতরে হঠাৎ করে আমার মনে হলো যে এই কোনটা কম্পিটিশন করলে কেমন একটা অনুভূতি হতে পারে, মানে অবচেতন মনে চলে আসে, আমাদের অনেক সময় ওটা চলে আসে, আমরা আহ চিন্তা করছি, কিন্তু আমি যখন চিন্তা করছি যে সেটা একসাথে যদি মার্চ করা যায় তাহলে কেমন একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটতে পারে। তো এই চিন্তাটা করেই আমি এটা করলাম এই কাজটা, ওয়েলে করা, বেশ 4 ফিট বা 5 ফিট বড় কাজ, সবগুলো এরকমই 4 ফিট বা 5 ফিটের কাজ এগুলো।
এটা একটা পুরোনো বাড়ি কনসেপ্টে, যেহেতু আমি আগে ওয়াটার কালার পুরোনো বাড়ি কাজ করেছি, তার মনে হলো যে ওয়াটার কালার এখানে ইন্টারেস্টিং কিছু করি। ওইটা এরকম যে পুরোনো বাড়িতে একটা হরিণের শিং, শীতল একটা হরিণ, মানে হরিণকে আমরা কিভাবে বুঝি যে একটা এখানে একটা ইনোসেন্ট একটা ক্যারেক্টার, যে আহ ওই অতীতের গল্প ঘটনাগুলো কেমন ছিল, বলা না বলা স্টোরিগুলো, হ্যাঁ, সেটা একটা সিম্বলিক হিসাবে সে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এইভাবেই করে সিম্বল ভাবেই আমি এটা উপস্থাপন করেছিলাম এই কাজটাকে। একটা মানে ভৌতিক ভাবেই দেখা যাচ্ছিল বিষয়গুলো, তার সাথে আসলে এইভাবেই চলে আসে। এটা আমার ট্যুর নিয়ে একটা গল্প নিয়ে কাজ। আহ, আহ, যেহেতু ট্রাভেল করতাম ওই সময়টার মধ্যে, প্রচুর পড়াশোনা অবস্থায় ট্রাভেল করা হয়েছে, ঘোরাঘুরি হয়েছে আশপাশের জায়গাগুলোতে। তো ঘুরে আসার পরে আমার ওই সময়টার মধ্যে বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া, কাশ্মীরে ঘুরতে যাওয়া। তো ওই ঘুরতে এসে এসে যখন আমি ঢাকা, মানে যখন আমি শান্তিনিকেতন চলে আসি ক্লাসে আবার জয়েন করি, তখন আমি একটা কোনো এক সময় সময় দুপুরে বসে চিন্তা করছি যে এই কিছুদিন আগে ঘুরতে ঘুরতে গেলাম, বেড়াতে গেলাম, তো ওই ছবিগুলোর সাথে একটা ওই শান্তিনিকেতন বসে বসে আমি ওই চিন্তাটা করছি আহ ওই সময়টা কেমন ছিল। তো দুটা ঘটনাকে আমি একটা বাস্তব, আবার মানে ফোরগ্রাউন্ডে আমি বাস্তব, আর ব্যাকগ্রাউন্ডে চলে গেছে সেই রিসেন্ট যে ঘুরে আসার গল্পটা, ওটাকে আমি ছবিতে উপস্থাপন করি এই কাজের ভিতরে। ওটা সেম, ওটাকে ধরেই ওই ধরেই কাজটা করা, যেটা হলো যে আপনার আহ কুয়াকাটাতে ঘুরতে গেছি, তো সেখান থেকে ঘুরে ঘুরে এসে আমি ঢাকায় চলে এসেছি। তো এই লিফটে উঠেই চলে আসলাম ঢাকায়, এরকম একটা গল্প মানে কোনটা চিন্তা ভাবনা করেই করা, যে দুটো ঘটনা একসাথে চিন্তা করছি। লিফট করে যাচ্ছে, আমি কুয়াকাটা চলে যাচ্ছি। এই কারণ আমরা সময় শহরে থাকতে থাকতে হয় কি যে অনেক সময় আমরা খুব হয়ে যায়, যানজটের শহরে থাকে, বা অনেক সময় আমাদের আমরা অনেক সময় আমরা ক্লান্ত হয়ে যাই। তো সেখান থেকে আমাদের সমস্যা, শহরের মানুষকে নেচার টানে, প্রকৃতি টানে, যে হুট করে চেষ্টা করি যে আমরা প্রকৃতির কাছে চলে যাই। তো এই চলে যাওয়াটা সবসময় তো হয়ে ওঠে না কাজে ব্যস্ততার কারণে, তো ছবির মাধ্যমে সম্ভব এটা উপস্থাপন করা। তো যার জন্য এটাকে আসলে খুব বাস্তববাদী ভাবে আমি এটাকে অবাস্তব ভাবে তুলে ধরলাম আর কি, কাজটা এরকম ভাবে চলে আসছে। ঠিক এটা সেম ঘটনা। এই ঘটনাটাও এভাবেই একটা ব্যালকনিতে বসে গল্প করছিলাম। তো ওই পাশে অনেকগুলো ইয়ে ছিল, যেটা হয় ব্যালকনিতে, সুন্দর সুন্দর গাছ। আম, তো তার তার থেকে চিন্তা করলাম যে হঠাৎ করে আমি চলে গেলাম একদম একটা সাঁওতাল গ্রামে। একটা সাঁওতাল গ্রামের একটা চেহারাটা কেমন হয় সেরকম একটা ছবি আমি শহরের থেকে চলে গেলাম। মানে গ্রাম আর শহরের একটা আহ, মিশ্রণ, অদ্ভুত একটা মিশ্রণ। ওটা আনন্দকর একটা অনুভূতি কাজ করে দেখে আর কি, এই বিষয়টা আর কোনো ভাবে এসেছিল। আর এটাকে সর্বাই বলতে গেলে বলা যায় যে ঢাকার ভিতরে এক টুকরা সেন্ট মার্টিন। মানে এই যে সেন্ট মার্টিন নিয়ে যেহেতু কাজগুলো করেছিলাম, এই যে বিষয়গুলো আসে আর কি, মানে যেগুলো আমি পাস্ট মানে আগে যেগুলো কাজ করেছি সেগুলোকে পরবর্তীতে পেন্টিং এ আমি কিভাবে আর্ট, মানে কি বলে এটাকে, যে পেন্টিং এ কিভাবে আমি এটাকে আহ মনে ইন্টারেস্টিং করে আনতে পারি। তো দেখা গেলো যে একটা শহরে একটা একটা টিনেজ মেয়ের জীবনে, মানে বন্দি জীবনের ভিতরে একটা তার একটু মানে এই সেন্ট মার্টিনের বিষয়টা, মানে ঢাকার ভিতরে যদি আমি যদি একটু সিগাল সহ সেন্ট মার্টিনকে যে ছাদের উপরে আনতে পারি, মানে কেমন লাগবে তার কাছে, মানে সে তো কোন ভাবে চিন্তা করে। হ্যাঁ, আহ, তো ওইভাবে দুটো ঘটনাকে আমি এখানে তুলে আনি ছাদের উপরে। আহ, মানে একটা টিনেজ মেয়ের কল্পনা যেমন হয়, চিন্তা করে, তো মোবাইলে টিপছে বসে বসে, যেটা হয় বসে বসে, সেখান থেকে সে একটা কল্পনার দিকে চলে গেল শহরের পরে। তো এই অয়েল পেন্টিং এটা বিকেলের দিকে। তো এইটা ছিল মোটামুটি আমার মানে ওই রিয়েলিস্টিক নিয়ে কাজ করার একদম বলা যায় যে এক্সপেরিমেন্ট পাওয়া যায়, যে দুটো মানে দুটো ঘটনাকে একদিকে আনাটা। তো তারপরে এই কাজগুলো নিয়ে তখন আমি সোলো করি 2012 সালে আলিস মসজিদে ঢাকা। তো ওই ছবিগুলো একটু দেখাতেই হয়, এই ছবিগুলোর এক্সিবিশনের ছবি, যে ওই সিরিজটা নিয়ে আমি শো করি ওই সময়টায়। মোটামুটি তখন ভালোই মানে হয়েছিল। উম, কাজগুলো দর্শকদের কাছে খুব একটু ইন্টারেস্টিং মনে হয়েছে, বিশেষ করে তরুণ যারা শিল্পী তাদের কাছে এগুলো খুব ইন্টারেস্টিং লেগেছিল কাজগুলো। তারা একটু ইনফ্লুয়েন্স করেছিল মোটামুটি আমার মানে অডিয়েন্স সোলো এক্সিবিশনের প্রথম বড় ছবিগুলো। এরপর যেটা হয়েছে যে এই ফার্স্ট সোলো এক্সিবিশন আর সেকেন্ড সোলো এক্সিবিশন মাঝখানে আমি কিছু এই আগের কাজগুলো নিয়ে একটু চেষ্টা করেছিলাম যে এগুলো কিভাবে এক্সপেরিমেন্ট করা যায়, আবার আর কিভাবে আসা যায়, একটু ডিফারেন্ট ভাবে চিন্তা ভাবনা করছিলাম যে তো এটা ইন্টারেস্টিং বিষয়টা হলো যে যেমন আমি বলি সেটা হলো যে আহ, হঠাৎ করে মনে হলো এক্সাম্পল যে
ট্যুরে যাচ্ছিলাম ট্রেনের ভিতরে, তো ট্যুরে যেতে যেতে হঠাৎ করে বৃষ্টি পড়লো। তো জানালা গ্লাসের ভেতরে যেটা রিফ্লেকশন হয় ছবিতে আমরা দেখি যে বর্ষাকালের বৃষ্টিতে একটা ছবি, তো সেখানে একদম কিছু না সিম্পল একটা ছবি যে মাঠ একটা প্রান্ত একটা খুব হয়তো বা খুব পানির একটা ধারা আছে, তো এখান থেকে আকাশের সাথে একটা মিল হয়ে একটা মানে একটা পরাবাস্তব একটা কল্পনা তৈরি হচ্ছে। তো এটা ট্রেনে ভ্রমণ করতে করতে আমার এই ছবিটা আমার ভিতরে মাথায় আসে। দেন আমি এটা পরে স্টুডিও এসে কাজগুলো করি। এটা ঠিক সিকোয়েন্স, মানে এটা রিয়েলিস্টিক কাজ অবশ্যই, কিন্তু এটা একদমই বর্ষাকালে আমি কাচের ভিতর দিয়ে আমি কিভাবে দেখতে পারি কাজগুলো, ইন্টারেস্টিং বিষয়গুলো ছিল। তারপরে এদিক দিয়ে চলে আসতে, যেহেতু পুরোনো বাড়ি নিয়ে কাজ করেছিলাম, তো পুরোনো বাড়ি কাজ করতে গিয়ে মনে হলো যে শুধুমাত্র তো এটা একটু জাস্ট রিয়েলিস্টিক ওয়াটার কালার। তো আমি চিন্তা করলাম যে এখান থেকে যদি অ্যাক্রিলিকে যদি একটু ডিফারেন্ট ভাবে ইন্টারেস্টিং ভাবে কিছু করতে চাই তাহলে কি করা যায়। তখন আমি কিছু অদ্ভুত আলো ছায়া দিয়ে, বিশেষ করে এটার এই দুটা কাজ, যেমন কখনোই আলো এভাবে পড়ে না, আমরা এটাকে জাস্ট ওই আমরা সিনেমাতে যেরকম দেখি বা মুভিতে যেরকম দেখি যে একদম এমন একটা গল্প, যেমন ধরেন কিছু বলা না বলা স্টোরি, যে প্রাচীন মানে ওই সময়টার মধ্যে আহ কি বলে এটাকে, যেটা হলো যে এমন ভাবে একটা জিনিসটা উপস্থাপন করা হলাম যেটা একটা ইনস্টারেস্টিং কিছু কিছু বলতে চাচ্ছে, বা কিছু আলো দিয়ে আমি কিছু অস্তিত্ব জানতে চাচ্ছি যে এই সময়টা আসলে আম, ওই সময়টা কেমন ছিল, বা অ্যাকচুয়ালি এই ইন্টারেস্টিং বিষয় এইভাবে ছিল জিনিসগুলো। ঠিক ঠিক সেম আলো ছায়া দিয়ে ডিফারেন্ট কিছু আলো ছায়া করে আমি এটাকে কম্পোজিশন করেছি আর কি কাজে, সেটাই ছিল। তো এছাড়াও মাইগ্রেট বার্ড নিয়ে কম্পোজিশন করে একটা কাজ করলাম, যেহেতু আগে রিয়েলিস্টিক মাইগ্রেট বার্ড নিয়ে কাজ করছি, অ্যাক্রিলিকে এটাকে একটু মডার্ন ফর্মে কিভাবে আনা যায় জুম ইন করে আমার নিজস্ব, কারণ এটা একটা সুবিধা আছে যে রিয়েলিস্টিক কাজ করে দেখা যায় যে আমি যেটা দেখছি সেটা আনছি, সেখানে আমার আর কিছু করার কোনো অপশন নেই। কিন্তু যখন আমি এটা এক্সপেরিমেন্ট করছি আমার ওয়েতে, তখন আমি কিন্তু এটার মধ্যে অনেক কিছু আমার মতো করে কম্পোজিশন করতে পারি বা কাজ করতে পারি। তো এটা একটা ফ্রিডম আছে কাজের মধ্যে। তো এই হলো বিষয়। আর ফেরি বিষয়টা নিয়ে জার্নি ঘুরে ঘুরে এটা আসে, যেহেতু ভ্রমণ করেছি কোথাও ফেরিতে করে যাচ্ছি, তো হঠাৎ করে মনে হলো যে আমি পদ্মাতে যে ফেরি করে হঠাৎ করে মনে হলো যে এই বিষয়টা নিয়ে আমি কাজ করি, কারণ দেখা যাবে যে অনেক সময় এগুলো থাকবে না, মানে একসময় 50 বছর পর দেখা যাবে যে এখন যেমন সব জায়গাতে ব্রিজ হয়ে যাচ্ছে, যোগাযোগ ব্যবস্থা খুব খুব স্পিড খুব উন্নত হয়ে যাচ্ছে। তো দেখা যাবে যে এগুলো আর থাকবে না এক সময়। তো আমাকে ওই সময়টাকে ধরে রাখার জন্য আমি এই ফের উপর কিছু সিরিজ করি, এগুলো আমার মতো করি, যেগুলো একদমই রিয়েলিস্টিক থেকে আনা, কিন্তু একদম মডার্ন মানে ইমপ্রেশনিস্ট বা মডার্ন ইমপ্রেশনিস্ট মতো এই কাজগুলো করা। এটা একটা অ্যাক্রিলিক মিডিয়ামে করা, এই কাজটাও ঠিক সেম বিষয়গুলো। তো মোটামুটি ছিল আমার ওই সময়টা কাজ। তো এটা হচ্ছিল রিয়েলিস্টিক কাজগুলো নিয়ে একটা আহ, কিভাবে এক্সপ্লেন করা যায় নিজের মতো করে। ওয়াটার কালার করেছে একটা এরকম ছবি, যেটা হলো যে সুন্দরবনে একটা জেলেদের একটা জীবন নিয়ে করা। ওটা খুব বেশি মানে একটা গ্রিন একটা ইমপ্রেশন নিয়ে কাজটা করা, খুব বেশি ডিটেল বলা যাবে না, কিন্তু একটা ইমপ্রেশন তৈরি করেছে কাজের ভিতরে। তারপরে যেটা চলে আসছে আহ আহ, সেটা হলো যে আমার সেকেন্ড সোলো এক্সিবিশন, যেটা 2017 সালে হয়। সেই এক্সিবিশনটা হলো যে আহ, শিরোনাম ছিল ম্যাঙ্গো পোর্টাল। ম্যাঙ্গো পোর্টাল, কারণ এটা ছিল মূলত সুন্দরবন নিয়ে আমার একটা সিরিজ। যেহেতু এর আগে আমি সুন্দরবন নিয়ে শুধুমাত্র রিয়েলিস্টিক কাজ কিছু করেছিলাম, তো ভাবলাম যে সুন্দরবনের উপর একটা ম্যাঙ্গো পোর্টাল সিরিজ নিয়ে একটা শো করা যায় কিভাবে, একটা এক্সিবিশন করা যায় কিভাবে। তো এক্সিবিশন করতে গিয়ে আমি ওখানে একদম পুরোপুরি প্রথম যদি আনা যায় যে একটা কাজ, সেটা হলো যে কম্পোজিশন। এটা একটা বড় একটা কম্পোজিশন, সেই কম্পোজিশন আমি যদি ক্লোজ করে দেখাই সেগুলো একটা আছে কাজ। আহ, যেমন ধরুন এই কাজটা, 1 2 3 4। তো এই ফর্মটা যেটা হলো, এটা আসলে ল্যান্ডস্কেপ যেভাবে সুন্দরবন দেখি আমি, এখানে যে আহ, গাছপালা, আহ, তারপরে এখানে জোয়ার বাটা, শ্বাসমূল, গাছ,
এই ফর্মগুলোকে আমি সুন্দরবনে বেসিক যে মানে নেচার যে ফর্মগুলো, সেই ফর্মগুলো এখানে দিয়ে একটা আমার মতো করে জিওমেট্রিক ফর্ম একটা কম্পোজিশন করেছি। আমার কাছে মনে হচ্ছিল যে এই যে এটা আসলে হয়েছে কারণ রিয়েলিস্টিক কাজ করতে করতে একটা নিজস্ব ধারা সম্ভব আমার কাছে মনে হচ্ছে, যে যার জন্য আমি একটা আমার মতো নিজস্ব মতো একদম সম্পূর্ণ একটা কম্পোজিশন নিয়ে একটা কাজ আমি করতে পেরেছিলাম, আর খুবই মিনিমাল ওয়েতে। এটা খুব বেশি যে একদম ডিটেলিং কাজ না। তো এটা আসলে সম্পূর্ণ ওই নেচার দিয়ে কাজ করতে করতে আমি একসময় এই জায়গাটাতে মনে হলো যে না, এভাবে একটা ইন্টারেস্টিং ভাবে কাজ করা যায় এবং খুব ফ্রিডম ভাবে স্বাধীনভাবে কাজ করা যায়। তো এই সিরিজটা নিয়ে যেটা করলাম সেটা হলো যে ম্যানগ্রোভের অনেক কিছু প্রাণী টানি আছে। তো যেটা হলো যে আমি জাস্ট হরিণকে নিয়ে একটা কম্পোজিশন করলাম, যেটা হলো যে এই সব কম্পোজিশনতে হরিণটা খুব ভালো যায়, তো যার জন্য মিলে একটা কম্পোজিশন তৈরি করি। তো ছবিগুলো বিভিন্ন টাইটেলে ছিল। তো কম্পোজিশন গুলো এরকম খুবই মিনিমাল মিনিমাল ওয়ার্ক, কাজগুলো জাস্ট ইন্টারেস্টিং। এটা যেমন একটা ঝড়ের একটা ছবি, হরিণগুলো ঝড়ে চলে যাচ্ছে ডিপ মানে ফরেস্টের ভিতর দিয়ে। খুবই সিম্পল একটা কম্পোজিশন, খুব বেশি নেই। এটা যেমন একটা ইউনিটে কাজ করছে একই সিকোয়েন্স ধরে কাজগুলো। এখানে আসলে আমি রঙের ব্যাপারে এখানে খুবই ছিলাম, কারণ যেহেতু রিয়েলিস্টিক কাজ করতে যেটা হয়ে গেছিল কি যে এখানে আমার রং ব্যবহার করতে স্বাধীনতা ছিল না। কিন্তু এখানে আমি চিন্তা করলাম যে আমি বিভিন্ন রঙে বিভিন্ন ইমপ্রেশনে আমি আনতেই পারি। আহ, একটা অন্য ধরনের ইমপ্রেশন তৈরি হবে কাজের ছবি তুলে, মানুষের ভালো লাগে তৈরি হবে। সেখান থেকে এইভাবে কম্পোজিশন করে কাজগুলো করা হয়। এটা হরিণদের একটা গল্প স্টোরি। করা এটা ঠিক সেম কম্পোজিশন। এখানে যেমন দেখা যাচ্ছে যে আমরা যে যেমন গাছগুলোতে দেখা যাচ্ছে উপরের দিক দিয়ে খুব টপ মানে কেটে যাওয়ার মতো করে, কারণ জোয়ার ভাটার সময় যেরকম দেখি যে আমরা সুন্দরবনে গেলে যে গাছগুলো একদম খুব স্ট্রেট হয়ে যায়। হ্যাঁ, মানে একদম নেচারই একটা সুন্দর একটা কম্পোজিশন তৈরি করে। তো এভাবেই নিয়ে নিয়ে করা নেচারে যেভাবে দেখা গেছে সেগুলোকে জিওমেট্রিক ফর্ম নিয়ে আসা হয়েছে কাজগুলো। ওটা তো আমি আগে দেখালাম কাজগুলো। এটাও একটা হ্যাপিনেস যাচ্ছে এক ফরেস্টে আরেক ফরেস্টে, এটা কম্পোজিশন করে হরিণের বিভিন্ন মুভমেন্ট এখানে কাজ করেছে। ঝড়ের পরে কটকার একটা ছবি সুন্দরবনে, ওই জায়গাতে জাস্ট ঝড়ের পরে মানুষগুলো মানে হরিণগুলো নিয়ে একটা কম্পোজিশন করা। সুন্দরবনের যে ক্যারেক্টার গুলো আসলে দেখা যায় আর কি গেলে সেটা নিয়ে। এটা ঠিক সেম, একটা বুদুলির সময় করা। এটা ছিল আমার সেকেন্ড সোলো এক্সিবিশনের থিম সিরিজ। এটা এটাও আলিস প্রসেস করা। এখানে আমি কিছু শোর এক্সিবিশনের সিরিজ দেখাতে পারি। এখানে এক্সিবিশন সিরিজ কম্পোজিশন ডিসপ্লে গুলো এখন ছিল। এই মোটামুটি এভাবেই প্রেজেন্টেশন এখানেই শেষ আপাতত না, উপস্থাপনাটা? হ্যাঁ, এখানে আচ্ছা আপাতত আছে। তারপর যদি আচ্ছা। জিজ্ঞাসা করা যায় কোনো কোনো ছবি নিয়ে, তাহলে ওটা নিয়ে আবার আলোচনা করা যেতে পারে, কারণ জানা কেউ থাকে মানে আমি আমার নিজেরই কিছু জিজ্ঞাসা আছে তোমার সঙ্গে, আমি একটু সংলাপ করতে চাই আসলে। আমার মনে হয় অবশ্যই অবশ্যই। এই সুযোগটা আমরা নিতেই পারি আর কি। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। হ্যাঁ হ্যাঁ, আমার মনে হয় তুমি ইয়েটা স্ক্রিনশট আপাতত বন্ধ করে দিতে পারো, যদি প্রয়োজন হয় আমরা আবার আবার ফিরে আসতে ওকে। পারবো। ওকে।
না, অনেক ধন্যবাদ। একসঙ্গে তোমার এতগুলো কাজ এভাবে দেখতে পাওয়া এবং তার প্রেক্ষাপটটা জানা, তোমার কাছ থেকে তার একটা ব্যাখ্যা বা এক ধরনের একটা ভাষ্যটা শুনতে পাওয়া, সেটা একটা দারুণ অভিজ্ঞতাই বটে আসলে। ওকে, আমি যেটা মানে অনেকদিন ধরেই তোমাকে বা তোমার মতো যারা এই ধরনের কাজ করো বাস্তবতা ধর্মী, তাদের কাছে আমার একটা প্রশ্ন বা জিজ্ঞাসা সবসময় কাজ করছে যে এখন তুমি নিজেও লক্ষ্য করেছো বাংলাদেশে বা পৃথিবীতে তো উন্নত বটেই, এবং আশা মনে হয় পৃথিবীর দেখা দেখি বহির্বিশ্বের অনুসরণে বা অনুকরণে বাংলাদেশে দেখা যায় যে এখন কনসেপচুয়াল আর্ট, না যে একটু মানে একেবারে ভাবনাধর্মী ধারণাধর্মী কাজ, নানা ধরনের এক্সপেরিমেন্টাল কাজ, কন্টেম্পোরারি আর্ট যাকে বলে আর কি। এটা ইনস্টলেশন হতে পারে, এটার মধ্যে ভিডিও আর্ট করে, পারফরমেন্স আর্ট করে, নানা ধরনের এক্সপেরিমেন্টাল আর্টের প্রবণতাটাই বেশি, বেশ বেশি। এবং তুমি যে ঢাকা আর্ট সামিটে অংশগ্রহণ করেছো, বিশেষ করে ঢাকা আর্ট সামিট গুলো হওয়ার পরে এদিকেই যেন আমি লক্ষ্য করছি পাল্লাটা একটু ঝুঁকে যাচ্ছে আর কি। হ্যাঁ, সেইটা কতখানি বুঝে, কতখানি না বুঝে, কতখানি স্বতঃস্ফূর্ত ভাবে, কতখানি এক ধরনের সামাজিক চাপে, সেটা আমার জানা নেই। আমার তোমার কাছে প্রশ্ন যে এই পরিপ্রেক্ষিতে এই যে একটা চলছে একটা প্রক্রিয়া দেশ জুড়ে, সেখানে তুমি কিভাবে নিজেকে ওই ইয়েতে, ওই গতানুগতিক বা ওই ধারাতে নিজেকে না পেলে কিভাবে এখনো যে একটা ট্র্যাডিশনাল টু ডাইমেনশনাল একটা ফর্মে নিজেকে ধরে রেখেছো আর কি, এইটা আমি একটু তোমার মুখ থেকে একটু ডিটেলসে শুনতে চাই যে তোমার এইটা এই মাধ্যমটার প্রতি আগ্রহ আকর্ষণ কেন, কবে থেকে শুরু হলো, এখনো কেন তুমি সেটার প্রতি একেবারে মনে প্রাণে নিবিষ্ট ভাবে যুক্ত রয়েছো। চারদিকে যখন তোমার সবাই বন্ধু বান্ধব সবাই অন্য মাধ্যমে চলে যাচ্ছে আর কি, প্রণোদনাটা তুমি কোত্থেকে পাচ্ছ এবং কি তুমি করতে চাচ্ছ এই মাধ্যমে, একটু যদি খোলাসা করে ডিটেলসে বলো। আমি দেখতে পাচ্ছি জুমে আমাদের আরেকজন চিত্রশিল্পী বন্ধু যুক্ত হয়েছেন লন্ডন থেকে, চন্দন শফিকুল কবির। সেও একটা অন্য ধরনের কাজ করে, ফাইবার আর্ট করে, বুনন নিয়ে কাজ করে, উইভিং নিয়ে কাজ করে। তো ওর সঙ্গে পরে আমি কথা বলবো। তুমি আমাকে এই প্রশ্নটা জবাবটা তুমি আমাকে একটু খোলাসা করে দাও। আচ্ছা, ব্যাপারটা হলো যে যে নিউ মিডিয়া আর্ট নিয়ে কাজ করছে বা পারফরমেন্স আর্ট, ভিডিও আর্ট, সে তো করছে। এখন সবাই যদি এটা করে তাহলে আমি কিভাবে ফোকাস হব? হ্যাঁ, আজকে মানে ব্যাপারটা হলো যে সবাইকে সবকিছু তো করলে তো হবে না, যে যেটাতে এক্সপার্ট সেটাতে করবে। আর আমি যে তা না যে এর আচ্ছা, হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, আচ্ছা। না মানে ধরো মানে আমি দেখতে পাচ্ছি না ছবি, চলে। আমাকে দেখতে যাচ্ছ? হ্যাঁ 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 এখন আচ্ছা হ্যাঁ হ্যাঁ, অসুবিধা আচ্ছা নেই। আমি একটু ভিডিওটা বন্ধ করেছিলাম কারণ আমার ইন্টারনেটটা একটু ইয়ে দেখাচ্ছে, দুর্বল দেখাচ্ছে, বাট অসুবিধা নেই। হ্যাঁ বলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, না মানে এইটা আমি যেটা আজকে যে 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 বিষয়টা নিয়ে আজকে কথা হচ্ছে আর কি, সেটা হলো যে আমার পাশাপাশি ওয়ার্ক, মানে এমন না যে আমি সারাক্ষণ যে এটা নিয়ে থাকি। হ্যাঁ, মানে এর পাশাপাশি কিন্তু আমার কিন্তু অন্য বিষয় নিয়ে কিন্তু কাজ চলছে, মানে হচ্ছেও। হ্যাঁ, না না, কিন্তু এগুলো কাজ যদি নাও হয় আর কি, হ্যাঁ মনে করে কাজ করতে কোনো কথা নেই, এটা নিয়ে তো একদম হ্যাঁ হ্যাঁ থাকতেই পারে আর মনে করে তুমি হ্যাঁ সিদ্ধান্ত তুমি এটা নিয়েই থাকবে। এটার পিছনে তোমার যুক্তিগুলো কি আর কি, বা যুক্তিগুলো তুমি যেহেতু কিভাবে একটা কি যে এই যে হ্যাঁ ধরো মানে কেউ বিষয়টা এটা বলতে পারে এটা একটা অনাধুনিক, এটা পুরনো হয়ে গেছে, এখন তো আধুনিক পৃথিবীতে এগুলো করে না। হ্যাঁ, তোমার নিশ্চয়ই ভেতরে এমন একটা শক্তির জায়গা আছে, তুমি এটাকে উপেক্ষা করতে পারছো, কারণ এই যে কাজটা তুমি করছো কিন্তু খুব সহজ কাজ না, অনেক কষ্টের কাজ। এই এক একটা কাজ 2 মাস 3 মাস ধরে তিল তিল করে করা, ভয়ঙ্কর, আরো সময় নিয়েও করা যায়। আরো খুবই খুবই একটা কঠিন কাজ তুমি করছো আর কি। সেক্ষেত্রে তো ওই কাজগুলো অনেক সহজ হতে পারতো তোমার জন্য। হ্যাঁ, তাই না? এবং তুমি ওখানে মেধার মানে ব্রেনে মানে মেধার তোমার কাজটা বেশি, ওখানে তোমার প্রণোদনা, তোমার তাগিদ এবং তুমি আসলে কি অর্জন করতে চাচ্ছ সেইটা যদি একটু খোলাসা করতে, কারণ আমার মনে এটা খুব দরকার আছে, কারণ অনেক দরকারটা কি অনেক তরুণী সম্ভবত এই দ্বারা বিভ্রান্ত হতে পারে আর কি, ওটা দ্বারা। হ্যাঁ, তো তারা যদি তোমার কাছ থেকে একটা সুন্দর ব্যাখ্যা পায়, একটা দিক নির্দেশনা পায়, হ্যাঁ,
এবং তারা তাহলে আমার মনে হয় এই মাধ্যমটাকেও তারা জোর দিবে এবং এটার ভিতরে ভালো করে কাজ করার চেষ্টা করবে। হ্যাঁ, সেটা যদি তুমি একটু পরিষ্কার করে বলো, আমার হাতে সময় আছে, অনেক সময় আছে। হ্যাঁ, আমি বলতে পারি কি, যেটা হলো যে কিউরেট করাটা, মানে একটা রিয়েলিস্টিক কাজ নিয়ে কিন্তু কিউরেট হতে পারে শো। আমি বাস্তববাদী কাজ করছি নাকি এটা অ্যাবস্ট্রাক্ট করছি সেটা কিন্তু বিষয় না। বিষয় হচ্ছে যে আমাকে কাজে কিউরেট করবে সে কিভাবে উপস্থাপন করছে। হ্যাঁ, একটা অর্ডিনারি কাজ এক্সট্রা অর্ডিনারি হতে পারে যদি সেরকম ভালো কিউরেট করা যায়, শো হয়। ছবির সাবজেক্ট ম্যাটারটা কি? হ্যাঁ, তো এখন আমরা ওল্ড মাস্টারদের কাজগুলো নিয়ে বা আমাদের বাংলাদেশের যারা যারা শিল্পীরা যারা ছোট মানে এই যে কাজগুলো করেছিল সেগুলো নাকি একটা কি ভালো কিউরেট করে কি এক্সিবিশন হতে পারে না? হতে পারে। তো এখন ব্যাপারটা বলে যে কাজটা কেউ করছে সেটা কিভাবে উপস্থাপন হচ্ছে, এটা হলো কি ইম্পর্টেন্ট। আমি কিভাবে প্রেজেন্টেশন করছি। তো এখানে আমি মনে করি কিউরেটরের একটা বড় ভূমিকা। তাদের যদি আগ্রহ থাকে যে তারা বাস্তববাদী শিল্প মানে যে মানে রিয়েলিস্টিক প্রেজেন্টেশনকে দিয়ে যদি একটা সুন্দর করে উপস্থাপন করে এক্সিবিশন করা যায়, তাহলে কিন্তু ডেফিনেটলি কিন্তু মানুষের কিন্তু আগ্রহ বাড়বে। কারণ এটা কিন্তু হচ্ছে, এমন তো না যে ইউরোপ আমেরিকাতে কন্টেম্পোরারিতে রিয়েলিস্টিক পেন্টিং বা ওই সমস্যার বিষয় নিয়ে কাজ হচ্ছে না, হচ্ছে কিন্তু সেটা প্রেজেন্টেশনটা কিন্তু ডিফারেন্ট, বা দেখা যাচ্ছে তার সাথে একটা 3 ডাইমেনশন মিলে বা তার সাথে একটা ভিডিও আর্ট মিলে একটা স্টোরি তৈরি করা যাচ্ছে। হয়তো পেন্টিং আছে, পেন্টিং এর পাশে ওই গল্পটা নিয়ে একটা আপনার কোন একটা স্টোরি বা গল্প, কোনো একটা মুভি বা কোন একটা শর্ট একটা ডকুমেন্টারি এর সাথে অ্যাটাচ করে কিন্তু প্রেজেন্টেশন করা যায়। তাই না? যায় তো। মানে এখন এই যে বললাম যে আমি কাজ করছি কিন্তু আমার মতো শিল্পীরা কাজ করবে, কিন্তু এখানে একটা কিউরেটের একটা বড় ভূমিকা আছে, সে এটাকে কিভাবে উপস্থাপন করবে। এটা যে এত এত কষ্ট করতে, এত পরিশ্রম করতে তোমার কোনো আপত্তি নাই না? তুমি পরিশ্রম করতে ভালোবাসো। এটা তো করতে, এটা থাকবে, কেউ না কেউ হবে। এটা কি মানে রিয়েলিস্টিক করাটা কি, এটা কেন করতে চান আমি বলি, এটা হলো যে খুব ধৈর্যের বিষয় আছে, খুব কষ্টের বিষয় আছে। তো এখন মানে যেটা কি, আপনি যদি মডার্ন আর্কিটেক্ট দেখেন, আমরা কিন্তু তাজমহলের মতো আর্কিটেক্ট দেখবো না এখন, খুব গ্লাস দিয়ে 100 তলা মানে একটা 100 তলা বিল্ডিং বানাতে কিন্তু 1 বছর লাগে না সময় লাগবে, কিন্তু ওই সময়টা আপনার 2 তলা 1 তলা বিল্ডিং বানাতে আমার 20-30 বছর হয়ে গেছে। তাই না? জিনিসগুলো এরকম। মানে আমরা আগে ছিলাম খুব, কেন আমরা আগের বিষয়ের প্রতি খুব বেশি আকৃষ্ট হই, কারণ এগুলো এখনকার যুগে খুব বেশি ভ্যালুয়েবল, যা এখন সম্ভব না এত সময় নিয়ে করা। যে আমার এই কাজগুলো 2021 সালে এরকম দেখা যাবে 2100 বা 2200 সালে বলবে যে তখন এত বেশি ওয়ার্ল্ড এত ফাস্ট হয়ে যাবে, তখন এই যে আমার কাজগুলো মানে তখন দেখা যাবে কি, আমরা বলি না যে 500 বছর আগে এই কাজ ছিল আর 1000 বছর আগে ওই কাজ ছিল, কিন্তু আজ থেকে 1000 বছর আগে কিন্তু 500 বছর আগের কাজ আর 1000 বছর সেম মনে হয় ওদের কাছে ডিস্টেন্সটা। না, কিন্তু বারবার আমি জানতে চাচ্ছি যে তুমি কোন তৃপ্তি বা কোন প্রাপ্তি বা কোন প্রণোদনাতে এত কষ্ট করছো আর কি। এবং আমার মনে হয় এটা একটা আইডেন্টিটি না, এটা মানে মানে ও মানে যদি হয় যে এই শিল্পীটা ও আচ্ছা মানে একটা আমি যে আলাদা হয়ে আসবো, মানে আপনি যদি এখন যদি গা বাসিয়ে যদি নিউ মিডিয়া আর্ট করি না, ওখান থেকে যে সবাই তো করছে তা আমিও করছি, এটা খুব বেশি হবে না। এখন এটা একটা অর্ডিনারি কাজ হলেও দেখা গেল যে এটা খুব বেশি অথবা আর্ট ওয়ার্ক হিসেবে এটা খুব বা কনসেপচুয়াল কাজ হিসেবে সেটা এমন কিছু না, কিন্তু এখন বলা যাবে যে এটা পরিশ্রমের কি মূল্য আছে, কিন্তু মেধার একটা মূল্য আছে, পরিশ্রম তো এভাবেই আসবেন না। আমি এটাই আমি শুনতে চেয়েছিলাম। আর তাছাড়া এই ধরনের কাজগুলো শুধু যে পরিশ্রম তা তো না, এটার জন্য সাংঘাতিক একটা দক্ষতাও লাগে। এই দক্ষতা আমার মনে অনেকে সহজাত জন্মগত, এটা ঠিক মতো অনেক অর্জন করতেও পারবে না। লাগে আরটা বয়স ব্যাপার আছে। যেমন আমি এখন ফিল করি যে মানে আরো বয়স হয়ে গেলে মানে এটা কিন্তু একটা এনার্জি লেভেলে থাকে। মানে আমি 60 বছর বয়স 70 বছর বয়সে কিন্তু আমি কিন্তু ওই ধরনের কাজ যেগুলো 20 বছর বয়সে করেছি সেটা করতে পারবো বলে মনে হয় না। আর সময় কিন্তু অনেক পরেও আছে। মানে আমার যে বয়স সে বয়সে কিন্তু মানে আর্টিস্ট হিসেবে যদি রিপ্রেজেন্ট না হয় তাতে কোনো সমস্যা নেই, কারণ আরো সময় পরে আছে। বরঞ্চ যেটা হবে যে আমাদের জার্নিটা আরো বেশি রিচ হবে। যে না আমি মানে হয় কি এখনকার ইয়াং ছেলে মেয়েদের হয় কি যে ওরা 1-2 বছর রিয়েলিস্টিক কাজ করে শেষ, এখন আমাকে খুব ধপ আমাকে খুব খ্যাতি অর্জন করতে হবে, আমাকে এটা পেতে হবে এটা পেতে হবে, আমাকে ওখানে অ্যাওয়ার্ড পেতে হবে, আমাকে ওখানে যেতে হবে, আমাকে চিনতে হবে। এখন যেটা হলে যে আপনি আমাকে যদি হয় যে তুমি আমরা বড় বড় শিল্পীদের কি কাজ দেখি, দেখা যায় যে শিল্পীকে যখন নাম করি তখন তাদের বিখ্যাত শিল্পকর্ম নামগুলো চোখে ভাসে, হ্যাঁ, বড় বড় শিল্পীদের কাজ। আর এখন আমি যদি বলি যে অনেক আর্টিস্টদের কাজ দেখেছি আমি ওখানে শো করেছি এখানে শো করেছি, কিন্তু কি কাজ করেছি সেটা আমার অথবা মাথা ঢুকছে না, কারণ এত কনসেপচুয়াল কাজ হচ্ছে যে কোনটা তুমি করেছো আমার তো মনে নেই, কিন্তু তুমি করো সেটা জানি। না, তোমার কাজ তো শুধুমাত্র এটা রিয়েলিস্টিক কাজ বললে আমি মনে করি খাটো করা হবে। তুমি এখানে একটা নতুন ঘরানাও তৈরি করছো, যে এটা বাইরে প্রচুর প্রচলিত, বিশেষ করে চীনে তো এখন সাংঘাতিক। এখন মানে শুধু রিয়েলিজম না, এটাকে
সুপার রিয়েলিজম, ছাড়িয়ে গিয়ে হাইপার রিয়েলিজম, আরো অনেক নিয়ে গেছে। এবং চীনের এই ধরনের কাজগুলো সারা পৃথিবীকে এখন শাসন করছে, তারা নেতৃত্ব দিচ্ছে এই ক্ষেত্রে। এখন যত যাই বলো চীনের কাজগুলাই কিন্তু ঘুরে ফিরে কালেক্টররা সংগ্রহ করছে দিয়ে এক্স্যাক্টলি। হ্যাঁ, তো তুমি বাংলাদেশের মতো জায়গায় সেই জিনিসটা অর্জন করার চেষ্টা করছো। তো তুমি বারবার এই শব্দটা ব্যবহারও করেছো, যে হাইপার রিয়েলিজম, বা এই জিনিসটা সম্পর্কে একটু খোলা করে বলবে, কোনটাকে আমরা হাইপার রিয়েলিজম বলবো, কোনটা সুপার রিয়েলিজম বা রিয়েলিজমের সর্বোচ্চ মাত্রা বলতে আসলে কি বোঝায়? আসলে একই ভাষাগুলো, সুপার রিয়েলিজম, হাইপার রিয়েলিজম, এগুলো আসলে একই ধরনেরই। মডার্ন রিয়েলিজম, কন্টেম্পোরারি রিয়েলিজম, মডার্ন রিয়েলিজমই আসে। মডার্ন রিয়েলিজম সমসাময়িক বিষয়গুলো যদি, এখন আমি যদি সমসাময়িক বিষয়গুলো যদি হাইপার রিয়েলিজম হয়, ক্ষতি তো নেই। মানে হাইপার রিয়েলিজম কিন্তু মডার্ন কনটেক্সটটা মডার্ন, কিন্তু আমি এটা খুবই হাইপার রিয়েলিস্টিক করে করলাম। একটা তো মডার্ন রিয়েলিজম তো খুব বেশি এমন না যে বিষয়টা যে হাইপার রিয়েলিস্টিক হতে হবে, সেটা তো আমি একদম ইমপ্রেশন স্টাইলেও করতে পারি, কিন্তু টপিক সমসাময়িক বিষয়গুলো খুবই মডার্ন, এইভাবেই হতে পারে। তো এখন আমি কেন, সব কাজ তো আমার তো হাইপার রিয়েলিস্টিক ওয়ার্ক না, যেগুলো দেখা গেছে যেগুলো আমি দুটো বিষয়কে যে একসাথে নিয়ে কাজ করছি, সেগুলো কিছু কিছু জায়গায় হাইপার রিয়েলিস্টিক ছিল। চেষ্টা করছি যেটা এক্সট্রা স্কিল, যেটা আমার যেটা আছে, করতে পারলে অসুবিধা কি? মানে যদি না পারতাম তাহলে কথা ছিল না, অবশ্যই। তো তুমি যদি পারি তাহলে এই জন্য আর কি। এবং এই জন্য কি আলাদা হয়, মানে ওটা মানে এটা হলো কি যে তরুণ অনেকে শিল্পী আছে যারা আসলে এরকম ভাবে করতে চায়, করে আমি দেখেছি যে চেষ্টা করে, তো তারা অ্যাকচুয়ালি দ্বীপবস্ত হয় আর কি, যেটা থাকবো না। বা আবার এটা একটা সমস্যা যে অনেক দিন পরে থাকতে হয়। তো আমাদের এখানে কিন্তু অ্যাকচুয়ালি আর্ট প্রমোটের বিষয়টাও আছে, যে একটা ছেলে আমি 3 মাস পরে থাকবো, বাকি সময় আমি কি করবো? মানে এটাকে তো প্রমোশন ব্যাপার আসে। আমাদের গ্যালারি তো দেখা যায় যে বিদেশে যেটা হয় যে, বাইরের দেশে যে প্রফেশনাল গ্যালারি যেটা হয় যে, প্রত্যেকটা গ্যালারি ইন্ডিভিজুয়াল করে কিন্তু বিভিন্ন আর্টিস্টদেরকে প্রমোট করে আলাদা আলাদা করে। যে আমি যদি এমন হয় যে আমি ওরকম ধরনের আর্টিস্টদেরকে আমি প্রমোট করবো, তাহলে তাদেরকে একটা সময় দিয়ে টাইম, যে তুমি এভাবে কাজগুলো করো, তাহলে হয় কি আরো বেশি ক্রিয়েটিভ কাজ আসতো। কিন্তু আমাদের যে হয় কি যে 2 মাস এটা নিয়ে থাকার পর দেখা যাচ্ছে যে আচ্ছা এটা নিয়ে থাকবো নাকি, এটা থেকে তো ওটা বেশি ভালো, ওখানে তো বেশি ফোকাস পাওয়া যাচ্ছে, তাহলে আমি ছেড়ে দিই, এটা করি। আবার অনেক কিছু বেশি শুনতে গেলে সমস্যা, আমি মনে করি যে সবার কাছে যে অ্যাডভাইস নিতে যাওয়া যায়, তখন নিজের আইডেন্টি থাকে না। আমার মনে হয় যে একটু আইসোলেট থাকা উচিত। আমাকে আরেকটা জিনিস বলো, এই তোমার মতো এরকম কাজ সিনিয়ররা তো অনেকেই করেছেন, তোমার প্রজন্মে বা তোমার পরবর্তী প্রজন্মের মধ্যে কতখানি তুমি উৎসাহ দেখতে পাচ্ছ এই ধরনের কাজের ব্যাপারে? কেউ কেউ কি করছে বা কতখানি সাফল্যের সঙ্গে করতে পারছে? এটা আমার একটা ব্যক্তিগত জানার কৌতূহল আর কি। করছে, কিন্তু খুব বেশি বলবো না, আগ্রহ আছে, চেষ্টা করে। আমাকে তো আসলে খুব বেশি পাওয়া যায় না, মানে আমাকে বলে যে আমি তাদেরকে সময় দিই, এটা আমার উচিত অবশ্যই, কিন্তু আমি আমার কাজের মধ্যে ডুবে থাকি, যে তার থেকে বের হয়ে আমি তাদেরকে সময় দেবো, তাদেরকে কি করবো, ওটা আসলে হয়ে না। কিন্তু আগ্রহ আছে। ব্যাপারটা হলো যে আমি আসলে এটা এটা সুন্দর একটা তাদেরকে একটা অ্যাডভাইস দেওয়া, তাদেরকে কিউরেট করাটা ইম্পর্টেন্ট। তাহলে এখন তাহলে অ্যাডভাইস আসলে কি লাগে, এই ধরনের কাজ করার জন্য কি কি জিনিস আসলে দরকার পড়ে? একদম যে এক এক করে যদি বলতে পারে কয়েকটা জিনিস, মানে যদি কেউ সত্যি চায় যে এটাকে অর্জন করতে চায় রিয়েলি। কারণ আমিও মনে করি যে এখন গদ বাঁধা 2 ডাইমেনশনাল এই পেইন্টিং এটা করে কিন্তু বেশি দূর যাওয়া যাবে না। এইটার মধ্যে একটা সাংঘাতিক রকম দক্ষতার ছাপ, সাংঘাতিক রকম নতুনত্ব, সাংঘাতিক রকম একটা শৈলী, এবং একেবারে ভাবনাগত জায়গাতেও কিন্তু কিছু যদি এখানে গভীরতা না থাকে, হ্যাঁ, এই কাজগুলো করে আসলে বেশি দূর যাওয়া যাবে না। এটার জন্য কি কি জিনিস লাগবে? বিষয়টা কি, মানে এখন যে শো গুলো, মানে এক্সিবিশন যে হয়, যখন একটা কিউরেট করে, ধরুন আমি খুব ভালো, আমাদের দেশে তো ধরো এখন কিউরেটিং এর ব্যাপারটাই এখনো দাঁড়ায়নি। হ্যাঁ, সত্যিকার অর্থে জাস্ট সবই শুরু হয়েছে, আস্তে আস্তে হবে, সবে শুরু হচ্ছে। মানে আমি বলি কি পসিবিলিটি আছে, আমি বলছি কি পসিবিলিটি আছে। যেমন বললাম কি, যেমন এখন আমি যে স্কিল নিজের মতো করে যে করলাম কাজগুলো, হ্যাঁ, যে আমার মতো করে চিন্তা ভাবনা করে যে করা যায় বাংলাদেশ থেকে, এখন এটার সাথে যদি কোনো কন্টেন্ট বা কোনো গল্প বা স্টোরি স্ট্রং করে, যদি এটাকে যদি অ্যাপ্লাই করা যায়, যে ঠিক আছে এক তো স্কিল আছে, এখন এটার সাথে একটা খুব স্ট্রং একটা গল্প অ্যাড হওয়াটা করে একটা সার্টেন টাইমে, 1 বছর, এটা তো অনেক সময় লাগে, 2-3 বছরের সময়, তখন দেখা যাবে যে এটা এমন কিছু হলো, তখন আপনি চায়না বা ইউরোপ বলছি, তখন আমাদেরই দেশেই আমরা এরকম কিছু করলাম, যে মানে এক তো স্ট্রং গল্প ঘটনা এগুলো আছে, তার সাথে এগুলো স্কিল, আমাদের হচ্ছে স্কিলটা আছে, হয়তো আমার মতো আরো 2-3 জন আছে, কিন্তু এই যে সমন্বয় মিশে, মানে এটা কিন্তু একটা কলাবরেটিভ বিষয়, এটা কিন্তু একজন মিশন না। মানে আমি আপনি মিলে যদি একটা স্ট্রং কোনো গল্প দাঁড়ায়, যে আপনি আমাকে বললেন যে এরকমটা স্টোরি, এরকমটা কি আইডিয়া, বসে শেয়ার করা, আমি আপনার শেয়ার করলাম, আপনি আমাকে বললেন, তখন এটাই কিন্তু আসল কিউরেটিং।
আমি আমাকে কেউ চিনলো না, এসে বললো যে একটা কিউরেটিং শো হবে, তোমরা কাজ দাও, ঝুলে দিল, এভাবে না। কিউরেটিং শো হলো আপনি আমার স্টুডিও ভিজিট করবেন, কোলাবরেট করে করে ধীরে ধীরে একটা চিন্তাকে একটা বিকশিত জায়গায় নিয়ে যাওয়া। 10 বছর 15 বছর আপনি আমার সাথে থাকলেন, দেখলেন, স্টুডিও ভিজিট করলেন, তারপরে আমার চিন্তা ভাবনা মাথায় ঢুকলো, তারপরে আপনি চিন্তা করলেন না একে দিয়ে এভাবে কাজ করা যায়, বা আমরা মিলে একটা এভাবে একটা ধারণা আসতে পারে। এভাবে কিন্তু একটা রিয়েলিস্টিক কাজের মানে এভাবে মডার্ন যদি রিয়েলিজম বলি, একটা কিন্তু কন্টিনিউয়াস টেক্সট আসতে অনেক কিছু এটা হচ্ছে। কিন্তু আমি যেটা করেছি সেটা হলো যে আমার যতটুকু প্রয়োজন মনে হয়েছে যে এইখান থেকে যেহেতু সব নিজে নিজে করা, কারণ এখানে তো যে সময় যে কাজগুলো করেছি তখন তো ফাঁকে ফাঁকে করেছি, আর ওটা আসলে তো প্রমোট বা গ্যালারি প্রমোট বা বুঝতে চায় না, বা এখানে তো আর্ট ক্রিটিকও দাঁড়ায়নি সেরকম, আর্ট ক্রিটিসিজম যারা গ্যালারিতে গেলে কাজগুলো তখন দেখা যাচ্ছে দেখতেই চায় না, মানে করে যে আমি ব্যস্ত আছি, গ্যালারি বুক মানে গেলে বলছে গ্যালারি বুকিং দেওয়া আছে, মানে শিডিউল নেই। শিডিউলটা ইম্পর্টেন্ট, কিন্তু কি কাজ আসলো সেটা দেখার যে মানে এটাই আর সিনিয়র জুনিয়র তো থাকবে বিষয়গুলো আছে যে সিনিয়রদের প্রায়োরিটি সেই ইয়াংরা কিছু সেটা আমার মনে হয় তোমার কাজ দেখে তোমার কথা শুনে তরুণরা যদি আগ্রহী হয় সত্যি সত্যি একটু সাধনার মতো করে যদি নেয় আর কি, আমি মনে করি এই মডার্ন কন্টেম্পোরারি রিয়েলিজম বা হাইপার রিয়েলিজম দিয়ে বাংলাদেশে অনেক কিছু করার সুযোগ আছে। এবং দেখো নাই নাই করে কয়েকজন যে কাজ করছে, আমার পরিচিত চট্টগ্রামের জয়দেব রোয়াজা, তুমি ওর ড্রয়িং গুলো দেখেছো কিনা জানি না আর কি, সে কিন্তু সাংঘাতিক খুব সূক্ষ্ম নিটল এবং অনেক সময় নিয়ে করে এবং এটা যে শুধুই একবার বাস্তব তা না, তার মধ্যে কিন্তু একটা দর্শন, একটা রাজনীতি, তাদের আদিবাসী আত্মসত্তার আত্মপরিচয়ের দ্বন্দ্ব সব মিলেমিশে একটা নতুন মাত্রা পায়। এবং এই কাজগুলো করা মাত্রই দেখলাম কোনো কালেক্টর বা কিউরেটররা কিন্তু সঙ্গে সঙ্গে এগুলো নিয়ে নেয় কিন্তু আর কি। কারণ ওই জায়গায় পৌঁছতে পেরেছে। আমাদের বিশ্বজিৎ গোস্বামী ফর এক্সাম্পল, তার কাজের মধ্যেও আমরা ওই মাত্রাটা দেখতে পাই। রিয়েলিজম আছে, তার মধ্যে চিন্তা। আমাদের এক তরুণ বন্ধু আছে, রাখাইন বন্ধু মংমংস, সে চায়নায় পড়াশোনা করে এসেছে, তার কাছে ওয়াটার কালার দুর্দান্ত ওয়াটার। তো ওই রকম জায়গায় যদি কেউ যেতে পারে এবং তাহলে তার সাফল্য না হওয়ার তো কোনো কারণ দেখি না, এবং সেটা করা দরকার। এই জন্য পরিশ্রম করতে হবে, এই জন্য যতটুকু স্কিল দক্ষতা আছে সেটা যেটা আমাদের একটা হয় কি স্কিলটা থেকে হয় কি যে স্কিল করেছে এটা এই পর্যন্ত, এটা নিয়ে আর কোনো পসিবিলিটি নেই, মানে এখন যা যাবে না, এখন আমাকে মানে জিনিসটা হয়েছে যে রিয়েলিস্টিক কলম চিনে ফেললে তো এখন আমাকে অন্য মিডিয়ামে ট্রান্সফার চলে যেত, সেটা তা না। সেটা তাহলে আমি এতদিন তাহলে কেন করলাম, তাহলে এত পরিশ্রম প্রয়োজন পড়ে না যে আমি কনসেপচুয়াল কাজে যদি ফোকাসটা দিই, আমার খুব বেশি রিয়েলিস্টিক জানতে হবে বা খুব বেশি এটাতে এক্সপার্ট কোনো প্রয়োজন নেই। তাই যদি থেকে থাকে তাহলে আমার এই সময় নষ্ট করার কি দরকার? যদি এখন আমি কেন করছি, কারণ এটা যদি আমি পসিবিলিটি আমার নিশ্চয়ই একটা ফিউচারে কোনো একটা কিছু আমি চিন্তা করি, ভাবি যে না এটাকে ওই জায়গাটা আমি আসলে আমার স্যাটিসফ্যাকশন জায়গাটা না পর্যন্ত আমি কাজ করে যাই, বা আমি এমন আমাকে হচ্ছে মানুষের সাথে পরিচিত হই যারা এটাতে আগ্রহ থাকবে, তারপর তাদের সাথে মিলে কিছুটা করা যায় কিনা এই বিষয়গুলো থামিয়ে দিয়ে যদি, তখন তো গল্প টপিক তো অন্যরকম বিষয় হয়ে যাবে, তখন তো এটা নিয়ে আর কন্টিনিউ করার কিছু থাকবে না। আমাদের জুমে তো দুজন এসছেন, তারা যদি কেউ কিছু বলতে চায়। আমি একজনকে দেখতে পাচ্ছি তাসমিয়া আলম নামে, আরেকজন তো আমাদের বন্ধু চন্দন শফিকুল কবির। আমি জানি না চন্দন তোমার প্রেজেন্টেশনটা দেখেছে কিনা, নাও যদি দেখে থাকে। চন্দন ভাইতে ঠিক আছে, উনি আমার কাজ জানেন, উনি আমার এক্সিবিশন লাস্টে ম্যানগ্রোভ পোর্টালে এসেছিলেন, তখন ইংল্যান্ড থেকে তিনি ঢাকায় ছিলেন। চন্দন ভাই এখানে আছেন, খুব ভালো বিষয়। চন্দন, আমরা যে আলোচনাটা করলাম তখন এটার সূত্র ধরে যদি চন্দন তোমার নিজের অবস্থানটাও যদি একটু বলতে আমাদের ভালো লাগতো আর কি। তাসমিয়া আলমের কাছ থেকেও শুনতে চাইবো এরপরে। চন্দন ভাই কেমন আছেন? ভাই অভি ভালো আছি। তুমি তো আমার দাওয়াত দাও নাই, তুমি আমার দাওয়াত দাও নাই, তুমি এত সুন্দর উপস্থাপনা করবা। খুরশিদ ভাই দাওয়াত দিবে? না যার দিয়ে তারই দাওয়াত দিতে লাগে। তবে ওই যে বড় ভাই বলে তো সব বড় ভাই বলে সব মাপ পেয়ে যাবে এটা তো ব্যাপার না, তো মাপ করে দিলাম, কারণ এটা তো আমার দায়িত্ব, আমাকে আসতে হবে। ছোট ভাই কি বলে? ঠিক আছে খুব ভালো, আমি খুশি হয়েছি যে আপনি আসছেন। আসলে আমি তো রিয়েলিজম নিয়ে স্টাডিটা মানে সবার সাথে এমনি কথা হচ্ছে যে এখন চন্দন ভাই তো কনসেপচুয়াল নিয়ে কাজ আছে, এই রিয়েলিজম আর কি দেখবো নতুন করে, এগুলো নিয়ে আর কথা বলার কি আছে? এর থেকে যদি ডিফারেন্ট কিছু ছবি দেখাতো তাহলে আমি হয়তো বা আপনাকে বলতাম যে দেখেন চন্দন ভাই, এখন এই রিয়েল মানে যেটা হয় আমি যেটা ফেস করি আর কি, যে এখন এইগুলো তো জানি তুমি এগুলো নিয়ে করছো, তার আগেও তুমি এখন ভেনিসে গিয়ে যে শো করলাম সেগুলো তো অন্য বিষয় টপিক ছিল, এগুলো অন্য বিষয়। কিন্তু এখন আমি ভাবলাম কি এটা নিয়ে যদি আমি দেই তাহলে চন্দন ভাই বলে যে তুমি অন্য কিছু থাকলে বলো আমাকে। আমি তোমার আগের ছবিগুলো চন্দন এটা বিশদভাবে বলো তো, এই ডিসকোর্সটাকে নিয়ে একটু তুমি প্লিজ একটু ডিটেইলস না আমার ডিসকোর্স অন্য জায়গায়, আমার ডিসকোর্সটা অন্য জায়গায়। সেটা হলো যে অভি হলো আশ্রম বালক, তো আমার মতোই অভিও আশ্রম বালক শান্তিনিকেতনে। তো
মনে হয়েছিল যে শান্তিনিকেতন সম্পর্কে তুমি আর একটু ডিটেল কিছু বলবা, অথবা আমার বলার পরে তুমি বলতে পারো যে আসলে তুমি শান্তিনিকেতনে গেলে যে জায়গা থেকে আর শান্তিনিকেতন থেকে যখন ফিরলে তার মধ্যে তোমার কি ব্যবধান বা কি পার্থক্য হলো, বা তোমার এই কাজের মধ্যে কি নতুন কিছু যোগ হলো? শুধু কি সাইকেল আর সাঁওতাল পল্লী? পরে বলবা, পরে বলবা, পরে বলবা, পরে বলবা। হ্যাঁ, এইটা আমার জানার বিষয়। আরেকটা জিনিস দেখছিলাম যে তুমি অনেক জায়গায় ভ্রমণ করেছো, সেই ভ্রমণের সিকোয়েন্স নিয়ে, বিষয়বস্তু নিয়ে তুমি আবার সেখানে নতুন করে উপস্থাপন করছো। তো খুঁজতে খুঁজতে মনে হলো যে কোনো এক সময় তুমি মিলানোটাও হবে, মিলান নিয়েও তোমার একটা ছবি আমি দেখতে পাবো, আর মিলান নিয়ে ছবি দেখতে পেলে সেখানে আমিও নিশ্চিত থাকতে পারতাম। যাই হোক, সেটা হয়তো কোনো এক সময় দেখা হবে। আলম ভাই, এই অভির সাথে আমার মিলানো তো দেখা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ওই যে ভেনিসে সে তখন প্যারিসগামী ট্রেনে উঠবে সেই কি রেল স্টেশনে, তো একটা পরাবাস্তব ছবি তো হয়েই যেতেই পারতো, তাই না? এটা হতে পারে, সামনেও হতে পারে, হবে, নিশ্চয়ই হবে। সুন্দর একটা সময় দেখা হয়েছিল, এটা খুব ভালো একটা গল্প হতে পারতো। এখন এটা অনুপ্রাণিত, আপনি যেমন আমাকে অনুপ্রাণিত করলেন, এটা শুধু পাওয়া যায় না, ফলে তো অনেক কিছু করা যায়, তাই না? একদম না চন্দন, তুমি অভির কাজগুলো সম্পর্কে বলো, তার ভবিষ্যৎটা সম্পর্কেও যে তুমি কিছু একটা তোমার একটা ব্যাখ্যা দিতে পারো, সে কোন দিকে এগুচ্ছে, তার যাত্রা, তার গন্তব্য সম্পর্কে একটা তোমার একটা মূল্যায়ন আমি পেতে চাচ্ছি আর কি, প্লিজ। না, অভির সব মানে শেষ দিকে যে কথাগুলো বললো, অভির সবচেয়ে ইয়ে হলো যে তার অভিনিবেশ, যে মানে একটা অভিনিবেশ নিয়ে এখন যে গড্ডালিকা প্রবাহ, যে নানান রকমের নিউ মিডিয়ার কাজ, নানান রকমের পারফরমেন্স, এইটা ওইটা অনেক কিছু কিন্তু হচ্ছে। তো সেই জায়গাগুলো কিন্তু যদি একটা কথা বলি যে হ্যাঁ, নিশ্চয়ই সেখানে তার একজন শিল্পীর তার মেধা, তার চিন্তা, তার দর্শন অনেক কিছুই কাজ করে, সেটা ঠিক আছে। কিন্তু অভি যে ধরনের কাজ করে, সেই ধরনের কাজগুলোতে, বা আমি যেই কাজ করি, সেই কাজগুলো 1 মাস, 1.5 মাস, 2 মাস ধরে আমাকে কাজ করতে হয়। তো এতটা টাইম টেকিং, এতটা কোমরে জোর নিয়ে বসে থাকা, কাজ করা, সেটা আসলে অনেকের পক্ষে সম্ভব না, অনেকে সেই কারণে করেও না। খানিকটা দ্রুত লয়ে, মানে অনেক যেটা কি বলে আপনার সহজে যেটা উপস্থাপনযোগ্য, সেই ধরনের কাজ করে। তো অভির এই কাজটা, তার যেহেতু একটা লক্ষ্য আছে যে এটার একেবারে মানে নারী নক্ষত্র নিয়ে তাকে একটা শেষ জায়গায় পৌঁছানো, সেটা হয়তো অভির একটা খুব ভালো দিক, ভালো জায়গা। তবে যে জায়গাগুলোতে আছে, আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ, অভির নিশ্চয়ই সার্চিং আছে, নানান রকমের মিডিয়াতে মাধ্যমে কাজ করছে, এবং যেইভাবে কাজ করছে তার স্কিলটাকে আরো কিভাবে এটাকে উপস্থাপন করা যায়, সেটা অভি নিরন্তর যেহেতু কাজ করছে, সেই জিনিসটা আসবে। হ্যাঁ, সেটা আসতে বাধ্য। ভালো লাগলো অভি, অনেকদিন পরে দেখা হলো, কথা হলো আলম ভাইয়ের কল্যাণে। তুমি এখন সেই শান্তিনিকেতন বিষয়ে কথাগুলো। শান্তিনিকেতনের বিষয়টা কি, এটা তোমার হঠাৎ করে মানে চলে যাওয়াটা, তো যেটা হয়েছিল কি, শান্তিনিকেতনে গিয়ে যেটা বলি, আমাদের ঢাকার যে চারুকলার যে প্র্যাকটিসটা, আমি অনার্সের প্র্যাকটিসটা বলি, সেটা তো একদমই খুবই তো মানে রিয়েলিস্টিক স্কিল থেকে শেখানো হয়। বাট শান্তিনিকেতনে যেটা হলো যে ওদের স্কুলিংটা একদমই ডিফারেন্ট আমি মনে করি, মানে ওই সময়টায়। ঠিক আছে, আমি যখন গিয়েছি, তো আমি যখন যাই ওখানে, আমার যে ব্যাচমেট, মানে আমি যাদের সাথে পড়তাম, তারা কিন্তু অনার্সে সেকেন্ড, আপনি জানেন ভালো করে যে অনার্সে সেকেন্ড ইয়ার থেকে কিন্তু তারা কিন্তু তাদের ল্যাঙ্গুয়েজ তৈরি করার চেষ্টা করে, এবং যখন সে মাস্টার্সে যায় তখন কিন্তু ওই অটোমেটিক একটা স্ট্রং তাদের একটা নিজস্ব ল্যাঙ্গুয়েজ কিন্তু তৈরি হয়ে যায়। এখানে কিন্তু সার্চিং করার কিছু নেই। এখন আমি একটা অন্য একটা পরিবেশ থেকে এমন জায়গায় গেছি, সারাদিন আমি হয়তো বা এখানে রিয়েলিস্টিক নিয়ে পড়ে আছি, বা যেটা বলি মানে যেভাবে আমাকে অনার্সে যেভাবে সেখানে স্কুলিংটা হয়, এখন ওখানে গিয়ে নতুন একটা গল্প, বা এখন মাত্র আমার কাছে মনে হচ্ছে কি, আমি 3 মাস 4 মাস একটা ছবি পিছনে পড়ে থাকি, আমার জন্য 2 বছর মাস্টার্সটা মনে হচ্ছে 2 দিন। সত্যি বলতে, সত্যি মানে আমি যদি বলে যে 2 বছরে একদম মানে কিছু হয়ে যাবে না হয়ে যাবে, তার বাকি সময়টা আমি কি করবো? মানে আমি জাস্ট মনে হচ্ছে যে আমি মাস্টার্স করতে হবে তাই করি, আমি জাস্ট এনজয় করি, আমি আগে দেখি বুঝি, মানে ও আমাকে এটা বললো এটা করতে হবে, এটা করলে আমার যদি মনেই না চায়, ভিতর দিকে যদি আমার যদি না আসে, তাহলে আমার কি দরকার? কনসেপ্টুয়াল কাজ করে আমি কিন্তু রাতারাতি উঠে যেতে পারি, যে কারণ আইডিয়া শেয়ার করা তো ম্যাটার না, আমাকে পিছন থেকে যদি কেউ যদি আইডিয়া শেয়ার দেয় যে তুমি এটা করো, রাতারাতি করতেই পারি। কিন্তু আমি এখানে আমি কি থাকলাম? তো আমি চেষ্টা করলাম যে আমি আমার সিম্পল ঘটনা, মানে আমি একদিন চেষ্টা করলাম যে ঠিক আছে, আমার তো একটা তো স্কিল তো আছে, ঠিক আছে, এখানে হয় না যে খুব সরল, মানে খুব সরল বিষয়গুলো দিয়ে কিন্তু অনেক কিছু উপস্থাপন করে অনেক কিছু হয়। মানে আপনি বললেন সাঁওতাল পল্লী কি, আমি জাস্ট ওখানে গিয়ে কিন্তু শান্তিনিকেতনে
ওই যে প্রকৃতি বিষয়গুলো কিন্তু দেখলাম, এগুলো উপস্থাপন করলাম। আর আমার যে ব্যাচমেট যারা যারা কাজ করতো বা সিনিয়ররা বা জুনিয়ররা, ওরা কিন্তু খুবই খুবই আমার হচ্ছে খুব তাড়া ওদের, এখানে এখানে যাচ্ছে, এইটা করতে হবে, সারাদিন পড়ছে, ডকুমেন্ট দেখছে, ভিডিও দেখছে, পাগল অবস্থা। তার রিল্যাক্সের মাধ্যমে আমাকে এটা করতে হবে, এটা করতে হবে, এটা হতে হবে, এই করতে হবে। তো করছে, অনেক ভালো কাজ হয়েছে, অবশ্যই হয়েছে, কিন্তু আমি এখান থেকে টোটালি একদমই কেয়ারলেস। আমার মনে হয়েছিল যে আমি একদম আমাকে রিল্যাক্স থাকা উচিত। আমি আসলে ওই এখানে আমার কাজের মধ্যে দেখা যায় না, হয় না যে কন্টেম্পোরারি কাজে কি আমরা কি দেখি যে সবসময় রাজনৈতিক বিষয়গুলো থাকে বা অস্থিরতা বিষয়গুলো থাকে। আমরা যে বিষয়গুলো এখন ঘটনাগুলো যে হচ্ছে, বা আমি টিভি খুললে এখন যদি এই যে এখন বর্তমানে যে রাজনৈতিক বিষয়গুলো আছে, এইগুলাই কিন্তু বেশি। এখন আমি কিন্তু দেখা গেছে কি আমি সারাক্ষণ যদি এগুলো নিয়ে থাকি, পড়ে থাকি, আর আমার ক্যানভাসে যদি এই বিষয়গুলো থাকে, তাহলে তো আমি তো অসুস্থ হয়ে যাবো। আমি চাইলাম কি যে মানুষকে একটু রিল্যাক্স দেওয়া, মানুষকে একদম কোথায় হারিয়ে যাওয়া, মানুষকে বোঝা উচিত যে এত সিরিয়াস হওয়ার কিছু নেই। তুমি জাস্ট এটা খোলা মাঠে বসে থাকো, তোমার এটা অনেক কিছুই, তুমি সিম্পল জায়গা থেকে তুমি অনেক কিছু দেখতে পারবে, তুমি বুঝতে ফিল করতে পারবে। তোমাকে সবকিছু খুব সিরিয়াসলি দেখতে হবে। আর্টটাকে আমি কেন এত সিরিয়াস, আমার আর্ট বিষয়টা কেন সিরিয়াস হতে হবে? আর্ট তো খুব সিম্পল ভাবে দেখা যায়, তাই না? একটা সিম্পল বিষয়টা অনেক এখন উপস্থাপন করা অনেক কঠিন। যেমন আমি যদি অ্যাবস্ট্রাক্ট করি, সেটা তো মানুষ ভুল ধরতে পারবে না, কিন্তু যদি একটা সামনে রিয়েলিস্টিক ছবি আঁকি, যদি ঠিক বুঝতে হবে এখানে তো ঠিক নাই, এখানে তো ঠিক আসে না, তার কি ব্যাপারটা সিম্পল স্বাভাবিক, একটা সিম্পল সাবজেক্ট, কিন্তু উপস্থাপন করতে গিয়ে কিন্তু আমাকে কিন্তু খুবই এটার জন্য আমাকে খুব স্কিলড হতে হচ্ছে, এটার জন্য আমাকে বছর পর বছর আমাকে তৈরি করে নিতে হচ্ছে বিষয়টাই। তো আমি জাস্ট বলবো যে এই যে আমার ব্যাচমেট বা আমার শান্তিনিকেতন অন্য বন্ধু বান্ধবরা বা যে ধরনের স্কুলিংটা যেভাবে হচ্ছে, আমি তো বড় হই না এখানে, অনার্স থেকে আমি বড় হচ্ছে সম্পূর্ণ একটা অন্য পরিবেশ থেকে। এখন এই পরিবেশ থেকে আমি শান্তিনিকেতনকে আমি 2 বছর আমি কি করব, যে এখান থেকে আমি সময় নিয়েছি যে ঠিক আছে আমি আরো শান্তি যে কাজ বলতে ছিল 10 বছর 15 বছর, আর হলে হবে নাহলে না হবে, আর্টিস্ট না হতে পারলে তার মানে শান্তিনিকেতনে যেই 2 বছর সময়, সেখানে তোমার একটা কন্ট্রাডিকশন ছিল, ওখানকার স্কুলিং এবং তোমার কি করতে চাও সেটা নিয়ে একটা কন্ট্রাডিকশন ছিল। ওটা যদি বলি তখন বলো তুমি তাহলে আসছো কেন, এটা তো বলতে না সেটা বড় কথা নয়, অবশ্যই তুমি যাবে, তুমি তো সার্চিং করতে যেতেই পারো, কিন্তু তার মানে এই নয় যে তোমার সেটা তুমি নিতেও পারো নাও নিতে পারো, তার সাথে কন্ট্রাডিকশন হতে পারে, হোয়াটএভার ইট ইজ। এবং এত কিছুর পরেও সে ফার্স্ট হয়ে যাচ্ছে ক্লাসে আবার। না তারপরে তুমি সেটাকে কি, সবচেয়ে বড় কথা হলো তুমি সেখানে কিভাবে ম্যানেজ করলে, এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভিন্নধর্মী বিষয়। হ্যাঁ বুঝিনি, কাটা কেটে গেছে, বললেন শুনতে পারিনি। অর্থাৎ এই যে তুমি একটা ঘরানা থেকে গেলে আর সেখানে গিয়ে আরেকটা ভিন্নধর্মী স্কুলিং, এই যে দুটো টানা পড়েনে সেখানে তুমি কিভাবে ম্যানেজ করলে, অর্থাৎ ব্যাপারটা সেখান থেকে আমি এভাবে কিছু আমি আসলে সত্যি ভাবিনি। আমাকে যারা স্কুলিং করতো, যেমন আমি বলি সঞ্চয়ন দা, আমাকে বললো যে তুমি আমি যখন কাজগুলো যখন করি, তো বলে যে আপনি আমাকে সিলেক্ট করলেন কেন যখন আমি ভর্তি হই? তো বলে যে ঠিক আছে তোমার তো স্কিল অনেক ভালো ছিল, রিয়েলিস্টিক তো শান্তিনিকেতন আমরা তো এভাবে স্কিল করাই না, তো তুমি একটু আমরা তো চাই যে ডিফারেন্ট ডিফারেন্ট কিছু করুক, একই রকমের কাজ দেখতে তো আমরা তো ধরো এখানে কনসেপচুয়াল কাজ হচ্ছে, সবাই একই রকম করছে, তুমি যদি ডিফারেন্ট কিছু করো তাহলে এটা একটা আলাদা একটা পথ, সবাই এক পথে যাবে তো এমন কোনো কথা নেই, তাই না? তো আমি বলছি তাহলে আমি কিছু কনসেপচুয়াল কাজের আমি কিন্তু লেআউট করে আমি ল্যাপটপে দেখেছিলাম সঞ্জন দাকে, তো বলছি যে তুমি এগুলোতে মনে হয় তুমি না যাও, এগুলো পরেই যেতে পারবা, এইখানে তুমি তোমার মতোই থাকো, তুমি স্টেপ বাই স্টেপ যে এই যে জায়গা তুমি শেষ করেছো শান্তিনিকেতনে চারুকলা ঢাকাতে, ওর পরে থেকে তুমি স্টার্ট করে যাও এখানে, তুমি এভাবে সব তুমি লাফিয়ে লাফিয়ে গেলে আবার তুমি তখন দিকভ্রষ্ট হয়ে যাবে। তো যার জন্য তাহলে আমি কি বলতে চাচ্ছি, তুমি তাহলে রিয়েলিজম নিয়ে বা মডার্ন কন্টেম্পোরারি রিয়েলিজমে যারা যারা কাজগুলো করছো, মার্টেনজি কাজগুলো বলে ডেভেলপ নিয়ে কাজ দেখতে পারো, হ্যাঁ এরকম একটা কন্টেম্পোরারি বা তার আগে যারা রিয়েলিজম নিয়ে কি কি ওয়ে আসছে তুমি করতে পারো, বা দুটো গল্প, এটা তো পরে আমি নিজে এসেছি, তো আমাকে কিন্তু এখানে রেখে দিয়েছি, তুমি তাহলে তাই বললেন যে আমার তো কাজে যে একটা সময় 2 মাস 3 মাস লাগে একটা কাজ করতে, তো এই জায়গাতে আসতে আমার সময় লাগে, লাগুক তাহলে সময়। যেমন আমি যখন লাস্টে সাবমিশন করি মাত্র 9টা কাজ, 9টা না 5টা কাজ দিয়ে সাবমিশন করি, তো আমার এক্সটার্নাল যে এসে বলে তোমার বছরে তুমি 5টা কাজ করলে, আমি যদি কোয়ান্টিটি চিন্তা করলে তো কোয়ালিটি আর কোয়ান্টিটির মধ্যে পার্থক্য আছে। এখন আমি 50টা কাজ নিয়ে 2 বছর কারণ এখন একটা এই যে বিষয়গুলো এই যে ডিফারেন্ট করে চিন্তা ভাবনা করা যে আমি এইগুলো কত সময় লাগে, তো তখন ভাবছে না ঠিক আছে তাই তো এইভাবে তো আমাকে তো উপস্থাপন করতে একদিন দুদিনে হবে না জিনিসগুলো। তো এখন এই থেকে যে শুরু করতাম, সত্যি বলতে কি আমি 2012-তে এসে সোলো করেছিলাম, তারপর কিন্তু আমি কিন্তু কন্টিনিউ করিনি, কন্টিনিউ করার নানা কারণে, এটার জন্য যে একটা যে পৃষ্ঠপোষক পাওয়া বা একটা স্পন্সর পাওয়া, গ্যালারি প্রমোট করা বা যেটাই বলি বাংলাদেশের ক্ষেত্রে, যদি আজ থেকে 2012 থেকে 2021 সাল পর্যন্ত যদি আমি কন্টিনিউ করতাম এই সিরিজটা, তাহলে আমি মনে করি ডিফারেন্ট কিছু হতো।
যেটাতে না হয় নেগেটিভ বিষয়গুলো বেশি পেয়েছে, এগুলো ছাড়ো, অন্য কিছু করো, এই কন্টেন্ট এটা হচ্ছে হাতি ঘোড়া হচ্ছে, ওটা আমি দেখাচ্ছি। কিন্তু এটা কিন্তু যে পসিবিলিটি আছে বা আমাকে আলাদাভাবে চেনা বা আমাকে ফলো করে যে এখানে যেটা অন্য কিছু ওয়ে হতে পারে, কেন আমাকে ওই ভাইয়ের মতো হতে পারে, কেন আমাকে ওই স্যারের মতো হতে হবে, কেন আমি ওর মতো করে হতে হবে, এমন তো কোনো কথা নেই। আর যেটা হচ্ছে যে বিখ্যাত কাজগুলো তখনই হচ্ছে যখন ওই সময়টা কোনো অ্যাপ্রিসিয়েশন হয় না, দেখা যাচ্ছে 100-200 বছর পরে ওই কাজ নিয়ে মাতামাতি হচ্ছে। না এখন যেমন জনপ্রিয় মাধ্যমে বা জনপ্রিয় যে পপুলার যে মিডিয়াম গুলোতে কাজ করতেছে, রাতারাতি কাজ হচ্ছে, খুব দ্রুত কাজ হচ্ছে, কিন্তু সেখানে 5 জনের কাজকে যদি আইডেন্টিফাই করতে হয়, তারা যদি সেখানে উপস্থিত না থাকে তাহলে কিন্তু আইডেন্টিফাই করা যাবে না এটা কার কাজ। জি জি, মানে এখানে তুমি যেরকম কাজ করছো বা আরো এরকম কেউ আছে যারা কাজ করছে, তাদের কিন্তু একটা সিগনেচারিং হয়ে গেছে যে না এটা অভির কাজ, দেখলে বোঝা যায়, বা তার যে আইডেন্টিটি বিল্ড আপ হওয়া, এটাও তো এটা বিরাট ব্যাপার, এটা খুব গুরুত্বপূর্ণ। আমার মনে হয় সময় লাগে, এটা অনেক সময় লাগে। এখন আমি নিজেকে কিন্তু এখন কিন্তু খুবই আমি শোই করি না বা কখনো আমি কিন্তু কাজও ভাবে দিই না, কারণ আমি মনে করি কি যে এত বেশি ফাস্ট হয়ে যাচ্ছে সবকিছু, তাহলে আমার এই জায়গাগুলোতে আসতে আরো অনেক সময় লাগবে। তো এটা যদি পারি তাহলে হবে। দেখা যাচ্ছে আজকে আমার বয়স যখন 60-70 যদি হয়, যদি কাজ কন্টিনিউ হয়, তখন হয়তো বা একটা কিছু দাঁড়াবে, আর নাহলে না। এখনো অনেক মেলা সময় বাকি আছে, তুমি নিজেই তো বললা আরো অনেক সময় বাকি আছে। বলেন যে মেলা সময় বাকি আছে, এই সবটা কিন্তু অনেক আছে, কিন্তু অনেক সময় এখন সবকিছু করতে হবে, কিন্তু ধৈর্য নিয়ে যে সময় একটা কাজ যদি অনেক সময় লাগে করতে, কিন্তু সেটারও একটা রেজাল্ট পেতে কিন্তু অনেক সময় লাগে, যে আলটিমেটলি এইগুলোর জার্নি লাস্টে কি হতে পারে। শোনো, একটা কথা বলে শেষ করি, আলম ভাইয়ের বোধহয় তারা আছে, আমি একটু শেষ করি। 15 মিনিট সময় আছে। 1 পয়সা দিলে 70 পয়সা পাওয়া যায়, কিন্তু পিঠে মানে না। তো এই যে সময় আছে, সময় থাকবে, শুধু কোমরের যত্নটা নিবা, কোমর আর কবজির যত্নটা ঠিক মতো রাখতে হবে, তাহলে ঠিক হবে। অনেক ধন্যবাদ অভি। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আমাদের এখানে আরো একজন আছেন, আমি জানি না তিনি কিছু বলবেন কিনা। তাসমিয়া আলম নামে একজনকে দেখতে পাচ্ছি। স্টুডেন্ট। আচ্ছা, কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন যদি থাকে এই সুযোগে। হ্যাঁ, উনি তো মাইক অন করেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন প্লিজ। আমি আসলে অভি ভাইয়ার একজন স্টুডেন্ট, একটা ওয়ার্কশপ করেছিলাম। ওনার কাজ আমার অনেক ভালো লাগে, এই জন্য সবসময় কাজ দেখি, আর সেই ইন্টারেস্ট নিয়ে আসলে জয়েন করেছি আজকে এখানে। তো অভি ভাইয়ার মতো হতে ইচ্ছে করে? উনি তো পারবো না মনে হয়, জানি, বাট চেষ্টা করি ওনার কাজ দেখে একটু ইন্সপায়ার্ড হই। আচ্ছা, একটু হয়তো ইচ্ছা আছে। তাহলে অভি এই সুযোগেই বলো তাসমিয়াকে আসলে কি কি করতে হবে তোমার মতো হতে গেলে বা এরকম জায়গায় যেতে গেলে, একটু সহজ করে আমি কখনোই বলি না যে আমার মতো করে, তোমার মতোই না, কিন্তু একটা নিজস্ব জায়গা যদি রাখতে চায়, যেহেতু নিজস্ব জায়গাতে আমি মনে করি তার যেটা ভালো লাগে, সে যেটাতে কমফোর্টেবল সেটা নিয়ে থাকুক। আমি এটা চাই না কখনো যে তোমাকে এটাই করতে হবে। আমাকে আমার প্রশ্ন করে যে আমি কি করবো, তুমি করে শুধু দেখাও। তোমার একটা দুটো কাজ দেখে আমি মূল্যায়ন করতে পারবো না, তোমার অনেকগুলো কাজ করলে তখন আমি বুঝতে পারবো তোমার ক্যারেক্টারটা কেমন, তোমার তোমার কাজের ধরনটা কেমন। তারপর সেখান থেকে তুমি নিজে বুঝবে কিন্তু তোমার কোথাও যাওয়া উচিত। আর কাজ করার সময় মনে করি কি যে বেশি প্রশ্ন করবা না যে আমি কি করবো, কোথায় যাওয়া উচিত, এগুলা বলার থেকে নিজে ঘুরলে নিজে সার্চ করলে অনেক কিছু পাবে। যেমন আমি অনেক কিছু কিন্তু নিজে পেয়েছি। যেমন এক্সাম্পল, যে ক্লাস করার সময়, যেমন আমি অনার্সে ক্লাস করতাম, আমি একটা জিনিস বুঝতে আমার 3 বছর লেগেছে, সেটা আমার একসময় একটা শিক্ষক বুঝে দিল যে এটা এরকম। আমি কিন্তু না, এটা যদি আমাকে ওই সময় বলে দিত তাহলে আমি তো ওই সময় রেজাল্টটা আমার ওই বেড়ে আসতো, কিন্তু 3 বছর লাগলো আমাকে এটা বেরো আসতো। তার মানে কি আমি 3 বছর বেরো আসে কতগুলো ভুল শিখে আমি জায়গায় গেলাম। তাহলে পারফেকশনিস্ট হওয়ার জন্য ভুল করাটা ইম্পর্টেন্ট। আগে তো যে বলি যে এটা ঠিক তাহলে সে তো ভুলটা পাবে না। তো এইটা আমি মনে করি যে সে নিজে সার্চ করুক। আর তার বয়সটা এখন অনেক কম, অল্প, তাকে যেন কখনো যেন এখনই এটা হচ্ছে যেটা বললাম আর কি, যে এইসব না থেকে তার যেটা বিষয় ভালো লাগে সেটা নিয়ে থাকুক। তারপরে রেজাল্ট আসলে বের হবে যে একটা সময় গিয়ে তখন তার নিজের ল্যাঙ্গুয়েজ সে নিজে তৈরি করতে পারবে। তার একটা অনেক অভিজ্ঞতা লাগবে, কারণ সে দেশ বিদেশ যাবে, ঘুরবে, এক্সিবিশন করবে বা কোথাও পড়াশোনা করবে, তখন তো তার এমনি চলে আসবে। এই বিষয়গুলো আমি তাকে সাজেস্ট করি আর কি, এভাবেই থাকুক। তা ভালো লাগলে ভালো। হ্যাঁ, আচ্ছা, অনেক ধন্যবাদ। আচ্ছা, আমার এমনিতে একটু কৌতূহল যে তোমার কাজের মধ্যে তুমি কার দ্বারা আমাদের দেশে তোমার পূর্বসূরি কার বা বাইরে কোন শিল্পী বা কাদের দ্বারা
যদি অনুপ্রাণিত হয়ে থাকো বা কোনো প্রেরণা পেয়ে থাকো, কোনো কয়টা নাম বলতে পারো তুমি কাদের দ্বারা? এটা আসলে এই বিষয়টা যদি বলি, অনুপ্রাণিত আমার সময় সময় চেঞ্জ হয়েছে, মানে মানে হয় না অভিজ্ঞতা কারণ একটা বয়স ছিল তখন আমার অথবা এই শিল্পী কাজগুলো খুব ভালো লেগেছে, ঠিক আছে, এটা আমি এনজয় কন্টিনিউ করেছি। যেমন আমি যদি বলি যে যখন আমি একদমই স্টুডেন্ট মানে ফার্স্টে, তখন আমি রেনেসার পেন্টিং, রেনেসার কাজ, যদিও রেনেসার এখন না, ঠিক আছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে ঠিক আছে রেনেসার যে এখন আমার রেনেসার পেন্টিং এ আর্টিস্টদের রাফায়েল বলেন, মিকেলাঞ্জেলো, ভিঞ্চির এই কাজগুলো আমার দেখা হচ্ছে বেশি করে। তো আমার এই ইন্সপায়ারটা এখান থেকে আসছে যে আমি যদি শুরু থেকে শুরু করতে চাই তাহলে আমাকে একটা বেসিক থেকে শুরু করা উচিত। তো আমার কাছে ওই রেনেসার কাজগুলো বেশি ভালো লাগতো। তারপরে যখন যখন ম্যাচুর কাজ, তখন আমার ইমপ্রেশনিস্ট, মডার্ন যেমন এই যে ইমপ্রেশনিজম, ক্লোদ মনে, আলফ্রেড স্লে, এই যে এদের কাজগুলো, হ্যাঁ, তখন আমার একটা চেঞ্জ আসছে যে ইমপ্রেশনিস্ট কাজগুলো দেখছি ভালো লাগছে, করছি। তারপর এখান থেকে করে করে যখন এডিটে কনসেপচুয়াল, মানে যখন চিন্তা করেন না রিয়েলিস্টিক নামে একটা কনসেপচুয়াল যাওয়া যায় না, তখন আমি হকনির কাজ দেখেছি, হ্যাঁ, আমি হয়তো বা তখন মার্ক টেনজির কাজ দেখেছি, আমি হয়তো বা এরপরে যেমন এখন জেফ কুনসের কাজ দেখি, হ্যাঁ, এই যে এইগুলো চেঞ্জ আসছে, হ্যাঁ, এভাবে আসছে মানে ওয়েস্টার্ন ঘরানাতে। আর আমাদের দেশে তো, বাংলাদেশে তো জয়নুল আবেদিন যে মানে শুরুটা যেমন করেছে, যে আমাদের মাস্টার জয়নুল আবেদিন বা সুলতান, তারা কিন্তু অ্যাবস্ট্রাকশনের ভাবে কিন্তু নেই, তারা কিন্তু রিয়েলিস্টিক কাজগুলো, এই যে তখন কি রয়েছে বাংলা গ্রাম বাংলা রূপগুলোই কিন্তু তারা এত নলেজেবল হওয়ার পরে তারা কিন্তু এই রিয়েলিস্টিক কাজগুলো করেছে। এখন হয়তো ভাই এই সময়টা এসে আমরা কিভাবে উপস্থাপন করি বা দেখে জানি না, কিন্তু এটা যদি অন্য দেশে তো সেটা মিউজিয়াম কালেকশন থাকতো, সেভাবে দেখতো। আমি তো মনে করি যে তরুণদের তো খুব কম সুযোগ হয়। আমরা কি কমপ্লিট পেন্টিং মানে জয়নুল আবেদিনের পেন্টিং গুলো বা সুলতানের পেন্টিং গুলো আলাদা কোনো মিউজিয়াম আছে যে ঢাকায় কোনো আছে? সুলতানের জন্য আলাদা মিউজিয়াম বা জয়নুল আবেদিনের আলাদা মিউজিয়াম? এক ঢাকা মিউজিয়ামে যে কটা পেন্টিং দেখা যায়, এটা দিয়ে কি আসলে সম্ভব? আমরা যেমন বিদেশে কতগুলো মিউজিয়াম দেখি, ঢাকায় তো আমাদের অনেক মেধাবী শিল্পী আছে, অনেক, তার জন্য কি আলাদা আলাদা আমরা কোনো মিউজিয়াম করেছি? মানে তখন বুঝতে পারতো বিষয়গুলো। ভারতের কোন শিল্পীদের কাজ তোমার পছন্দের? বিকাশ ভট্টাচার্যের কাজ ভালো লাগতো, যেহেতু রিয়েলিস্টিক কাজ করতো। বিকাশ ভট্টাচার্যের কাজ খুবই ইন্টারেস্ট মানে ইনফ্লুয়েন্স করতো আমার কাজগুলো। আমি অন্যান্য কাজগুলো দেখেছি, কিন্তু আমার কাছে কেন জানি ওই সময়টা বিকাশ ভট্টাচার্যের কাজগুলো আমার কাছে বেশি ভালো লাগতো। অন্যদের কাজগুলো তো এত রিয়েলিস্টিক ভালো ছিল না, একটু ট্রেডিশনাল কাজ, বা যেহেতু ইন্ডিয়াতে অনেক বড় দেশ, মানে অনেক ট্রেডিশনাল, অনেক সেটা ওদের নিজস্ব একটা ব্যাপার আছে, নিজস্ব মতো আছে। আমি বলবো না বাংলাদেশ ইন্ডিয়া আর নিজস্ব কিছু না, সবই একই রিজন কালচারের ভিতরে। তারপর আমার কাছে ঠিক আছে, আমরা মনে আস্তে আস্তে শেষ করব। তোমাকে আমার শেষ জিজ্ঞাসা যে তোমার সামনের দিনগুলোকে নিয়ে কি ভাবছো, তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি, এটা নিয়ে যদি একটু আমাদের বিশদ জানাতে। কি দেখুন, এখন আমরা খুব একটা ক্রিটিক্যাল সময়টার মধ্যে পার করছি করোনার ভিতরে। মানে এটা কি যে আমরা জানতাম না, এটা আনএক্সপেক্টেড পুরোপুরি, হ্যাঁ, যে আমরা তার আগে কেমন ছিলাম, এখন করোনা আমরা নিজেই জানি না আসলে ফিউচার কি হতে পারে। যেমন আমরা এই যে শুনি যে শীতকালে করোনা বাড়বে, হ্যাঁ, এখন দেখলে কম ছিল, এখন গ্রীষ্মকাল আসছে বাড়া শুরু করছে। এই যে এখন আমরা কিন্তু জানি না, আমরা ভ্যাকসিন দিচ্ছি সেটা কতদিন কাজ করবে, হ্যাঁ, মানে এই যে এটা কেন আসছে পরিবেশগুলো, আমরা জানি না আসলে আমাদের ফিউচার কি হতে যাচ্ছে। এখন সবকিছু আনসার্টেন। আমার কাছে মনে হয় কি আমরা যা প্ল্যান করতাম, যা চিন্তা ভাবনা করতাম, এগুলো আসলে অনেক সময় দেখা যায় যে পরিবেশগত কারণে চেঞ্জ হয়ে আসে। তো আমার কাছে এখন খুব মুশকিল বলাটা আসলে আমি ফিউচারে কি ভাবছি বা না ভাবছি। পরিবেশ সময় যেরকম ভাবে আসবে আমাকে সেভাবে সেটার উপর বেস করে কিন্তু আমাকে কিন্তু প্রস্তুত থাকতে হবে। আমি যদি বলি যে আমি এটা চিন্তা করছি এটা হবে, নাও হতে পারে, তখন আমি কিন্তু হতাশ হয়ে যাই। আমাকে প্রস্তুত থাকতে হবে যে ফিউচারে এরকম কিছু একটা চেঞ্জ হয়ে আসতে পারে, কিছু হতে পারে, তো আমি যেন এটার জন্য প্রস্তুত থাকি। বা এটার জন্য ওটা না, এই তো মাধ্যমগত ভাবে যে মাধ্যমটা নিয়ে কাজ করতে হবে, তাতে নতুন ভাবে কিছু করার চিন্তা আছে কিনা? মাধ্যমগত ভাবে পেইন্টিংটা, আমি তো পেইন্টিংই করতে পছন্দ করি আসলে। আমার কিন্তু ওই নিউ মিডিয়া বা ইনস্টলেশন বা এই ধরনের কাজে আমার খুব বেশি আগ্রহটা খুব বেশি নেই। থাকলে হয়তো এক দুটো আমি করতে পারি, কিন্তু আমি চাই না, যে কারণে এই জন্য অনেক কাজ করছে আর্টিস্ট, এখন অনেক তরুণরা বা অনেক শিল্পী আছে ওখানে। আমার ধরো এই মাধ্যমের মধ্যেও কিন্তু তোমার যে দ্বিতীয় এক্সিবিশনটা যেটা করলে ম্যানগ্রোভ পোর্টাল, সেখানে কিন্তু আমরা খুবই একটা নতুনত্ব এবং বৈচিত্র্য লক্ষ্য করেছি। কিন্তু হ্যাঁ, রিয়েলিস্টিক ঘটনার ভিতরেই কিন্তু তুমি একটা নতুন এনেছো, একটা নিরীক্ষা কিন্তু আছে যেটা আমরা এর আগে দেখিনি আর কি। হ্যাঁ, ফলে এরকম কিছু নিশ্চয়ই তোমার অবশ্যই অবশ্যই, হ্যাঁ অবশ্যই এরকম নিশ্চয়ই আসছে, এগুলো চলছে, এখন চলমানও। হ্যাঁ, মানে আমি কিন্তু এই কাজগুলো কিন্তু এখন আমি 2000 মানে এই গত 2 বছর কি করছে সেগুলো তো প্রেজেন্টেশন করি না, কারণ এগুলো এখনো কিন্তু শেষ হয়নি। তো যখন এগুলো শেষ হবে, যখন আমি এগুলো শো করব, তখন দেখা যাবে আজকে আপনার সাথে আমি বসছি, যখন সুযোগ হয় যদি আবার 2-3 বছর পরে আমার কাজ নিয়ে আবার কি হলো, তাহলে আরো বেশি ভালো হবে যে একটা সিকোয়েন্স হয়ে গেল যে 2001 সাল থেকে 2021 সাল পর্যন্ত আমি করেছি, পরবর্তীতে কি কাজ করলাম, এইগুলো যখন সুবিধা হবে তখন আপনার বুঝতে সুবিধা হবে। যারা আমাকে এই পর্যন্ত যারা জেনেছে তারা অবশ্যই কাজ চলছে। এবং এই যে ম্যানগ্রোভ পোর্টালে যেভাবে দেখলেন,
ঠিক এভাবে রিয়েলিজম নিয়ে আমার আরো কিছু ডেভেলপ কাজ আমি করছি, যেহেতু এই সাপোর্ট আমাকে দিয়েছে। তো আমি ভবিষ্যতে হয়তো বা অন্যান্য মিডিয়াতে কাজ আমাকে দেখা যাবে, কিন্তু এই রিয়েলিজমটা নিয়ে আমি আরো কিছু এক্সপেরিমেন্ট বা একদম খুবই যুগোপযোগী, মানে একদম সময়ের সাথে তাল মিলিয়ে মানুষের মানে কি কিছু করা যায় কিনা, এগুলো আমি কাজ করছি, আসলে কাজ করছি। অনেক অনেক ধন্যবাদ। আমাদের হাতে আর মাত্র 5 মিনিট সময় আছে। তবে আমি দেখলাম আমাদের লাইভে শেষের দিকে অনেকে যুক্ত হয়েছেন, তারা দেখছেন। আমি নিশ্চিত না যে তারা তোমার প্রথম দিকের কাজগুলো দেখতে পেরেছে কিনা, ফলে সেই তাদের সুবিধার্থে আমি তোমাকে অনুরোধ করব এই আগামী 5 মিনিট তুমি স্ক্রিন শেয়ার করে যদি তোমার পছন্দ কতগুলো কাজ, বিশেষ করে পুরনো বাড়ি সিরিজের কাজগুলো খুব ভালো লেগেছিল। ওই কাশ্মীর এক জায়গায় থেকে আরেক জায়গায় কি সঙ্গে যে দুটো, হ্যাঁ হ্যাঁ ওইটাও ভালো লেগেছিল আমার কাছে, যে এটা রিয়েলিজমও আছে বা যেমন একটা কনসেপচুয়াল কাজও একটা মিশ্রণ আছে। ওই কাজগুলো দিয়ে একটু যদি দেখাও, দেখি যদি আমরা আবার শেষ করে দিতে পারি। তাহলে স্ক্রিন শেয়ার করে আবার ওইখান থেকে কিছু কিছু কাজ দেখা আর কি, পুরোনো বাড়ির খুব ডিটেইলস কাজগুলো যেগুলো আছে একটু বড় করে দেখাতে পারো চাইলে। ঠিক আছে, দেখাচ্ছি আমি। এটা হলো যে পুরোনো বাড়ির টাইমস অফ ইউ, হ্যাঁ টাইমস অফ দেখাচ্ছি। আচ্ছা, এই কিছু ওয়াটার কালার টাইমস অফ ইউরের কাজগুলো, পুরোনো বাড়ির কাজগুলো ওয়াটার কালারের মিডিয়ামে করা, আর্লির দিকে প্রথম দিকের কাজগুলো। তারপরে এখান থেকে অনেকগুলো কনসেপচুয়াল কাজ পরবর্তী আসছে। এটা হয়তো একটু জুম করে দেখাতে পারো, এর আগেরটা আর কি, যেখানে অনেক ডিটেইলস কাজ আছে, এর পেছনেরটা, এর আগেরটা। এটা মনে হয় জুম আছে, ডিটেইল কাজ আছে। হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ এটা জুম আছে, জুম আছে, এখানে কাজগুলো এখানে কতটুকু আসবে। অসাধারণ কাজ, এটা মনে যেন ফটোগ্রাফি কো হার বানাচ্ছে এখানে, সত্যি সত্যি। এটা যে চ্যালেঞ্জ করা আর কি, মানে পরিমাণ মানে করা যায়, মানে এইভাবে কিন্তু হয়নি না, সেটাই। এটা একটা ইন্সপিরেশন কাজ করে অনেক। এখন জানেন, মানে এখানে কিন্তু কোনো ইট বাদ যায়নি, মানে একটা ইটও কিন্তু বাদ দেয়নি। ওয়াও, অ্যামেজিং সত্যি। শুধু 7 দিন লেগেছে শুধু ড্রয়িং করতে, মানে আউটলাইন। অসাধারণ। ঠিক আছে। আচ্ছা, এটা তারপরে কিন্তু আমি এগুলো নিয়ে কিন্তু কনসেপচুয়াল কাজ কিন্তু মানে করব, মানে যাচ্ছে আস্তে আস্তে। মানে আমি রেখে দিয়েছি যে এগুলো র ফাইল হিসেবে, যে আমি এগুলো করলাম, পরবর্তী যখন আমি যদি কনসেপচুয়াল কাজ যাই এগুলো নিয়ে যেন আমার একটা স্টোরি ফিউশন করে মানে হুট করে চলে আসছি এভাবে যেন কেউ না। জি 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 বা সেরকম মানে অনেকভাবে তো উপস্থাপন করা, যেটা আমি যে কিউরেটিং ব্যাপারটা বুঝছি আর কি। হ্যাঁ, মানে খুব খুব উন্নত কিউরেটিং থাকলে কিন্তু তখন কিন্তু অনেক কিছুই সম্ভব কাজগুলো করা। আচ্ছা, এটা গেল। এইগুলো তেমন ডিটেইল কিছু না, কিন্তু এগুলো ওয়াটার কালার, ট্রান্সপারেন্ট, একদমই ওয়াটার কালার। এগুলো আর্ট, কোনো ইনসিডেন্ট পেপারে করা, কোনটা আর্ট করা। কারণ মিডিয়ার ব্যাপারে আমি কিন্তু খুবই মানে খুব ভালো কাগজ, খুব ভালো কালার, এগুলো না থাকলে আবার সম্ভব। কাগজ, রং, এইসব ব্যাপারে আমি খুবই আবার এটা ডিটেইল করে কাজ করবো। যদি ভালো পেপার না পাওয়া যায় তাহলে তো সমস্যা। এসএফপি কাগজ, এগুলো আমার ওয়াটার কালার সিরিজ, টাইমস অফ ইউর সিরিজ। তো ভবিষ্যতে ইচ্ছা আছে যে এই কাজগুলো নিয়ে আমি পরবর্তীতে একটা যে সিরিজ করতে পারি কনসেপচুয়াল বেস ভাবে। এটা হলো কাজ ছিল, আমার আর্লি স্টেজে কাজ। আর সেকেন্ড ড্রিম যদি বলি রিয়েলিটি, যে প্রথম যে সেকেন্ড, এগুলো যেগুলো যেহেতু বাস্তববাদ দিয়ে কাজগুলো করেছি, তো একটু এখানে আবার একটা কনসেপচুয়াল মানে রিয়েলিজম, কিন্তু লাইট শেড গুলোকে একদম ঠিক রাখি। যেমন আমরা যদি হকনির কাজ বা অন্য কাজ, সেগুলো রিয়েলিস্টিক, ফ্ল্যাট প্লেট সার্ফেস, একটু আর্টিস্টিক, মানে অন্যভাবে দেখি কাজগুলো। কিন্তু একদম ফটোগ্রাফিক ইমেজ, কিন্তু তার মধ্যে একটা কনসেপচুয়াল। মানে আমি যদি পারতাম যেখানে শুধু ফ্ল্যাট কালার দিতে, পিছন দিক দিয়ে এত কিছু দরকার ছিল না, মানে সাবজেক্টটা বুঝতে পারলেই তো হলো, এখানে এত কিছু কি দরকার। কিন্তু আমি এটা করেছি, যেটা আমার স্কিলটা ছিল, তো এই স্কিলটাকে অ্যাপ্লাই করে কনসেপচুয়াল প্লাস স্কিল দুটো মিলে যদি সমন্বয় হয়, তাহলে জিনিসটা অনেক বেশি রিচ হয়। তো এই জন্য এই জিনিসটা করা। ঠিক এটাও ঠিক সেম, এই কাজগুলো এইটাও ঠিক সেম, এই কাজগুলো দুটো সময়কে একসাথে নিয়ে এসে কিন্তু খুব ডিটেইল। এইটাও খুব অসাধারণ, যে একটা পুরনো বাড়ি, তার মধ্যে তুমি খোয়াইয়ের বাচ্চাদের, একটা স্মৃতি, হ্যাঁ, একটা অতীত বর্তমান সংশ্লেষ মিলেমিশে যাচ্ছে। হ্যাঁ, ড্রিমের মধ্যে যেরকম ঘটে মানুষগুলো, সেটা কিন্তু তুমি খুব রিয়েলিস্ট ফর্মে দেখিয়েছো। ফলে এটা রিয়েলিস্টিক ফর্মে দেখেছি। এটা খুব নতুনত্ব নিশ্চয়ই আছে এটার মধ্যে। এটা কিন্তু রিয়েলিস্টিক ফর্ম না আনে, সেটা কিন্তু জাস্ট সারফেস থেকে অ্যাক্রিলিক দিয়ে একটা সারফেসে আনা যেত, এটা যে কোনো আনতে পারতো। কিন্তু আমি যদি করতে, তাহলে ওটা থেকে আলাদা আমি আমাকে আইডেন্টিটি করতে পারতাম। পরে কাশ্মীরের কাজটা দেখা, ওইটার মধ্যেও কিন্তু এটা সাংঘাতিকভাবে, ওই যে স্টোরি গল্প, যে ভ্রমণের গল্প, মানে না সেটা যে এই পর্যন্ত হচ্ছে তোমার শান্তিনিকেতন বাড়িটা। হ্যাঁ,
আর ওখানে বসেই তুমি মনের কল্পনায় তুমি চলে যাচ্ছ কাশ্মীরে। হ্যাঁ, এই যেটা একসঙ্গে চমৎকার ভাবে যেটা মিলে গেল, যাকে মানে ফিল্মে যেরকম হয় না, একটা যেন ফেড আউট করে আরেকটাতে চলে যায়, অলমোস্ট যেন সেখানে সেটা আমরা দেখতে পাচ্ছি। ইন্টারেস্টিং ছিল, মানে এগুলোতে আমার দক্ষতা, অসাধারণ দক্ষতা। এবং দেখা যাচ্ছে যে হ্যাঁ ফিগারেটিভ কাজও, যে তোমার এই যে জামার ভাঁজগুলো, হ্যাঁ তোর ফিতেগুলো, এই ফিগারেটিভ দক্ষতাও কিন্তু সাংঘাতিক। হ্যাঁ, এগুলা কিন্তু ঠিক ওয়াটার কালারে বা এইভাবে আনাটাও কঠিন আর কি। তো ফিগারেটিভ কাজ আসলে কম করা হয় এই আমার দেশে, এটা ঠিক, আমাদের দেশে ফিগারেটিভ কাজ করতে করা হয়, কিন্তু আমরা কিন্তু ফিগারেটিভ কাজ করতে ইচ্ছে হয়, কারণ আমাদের কিন্তু ইউরোপিয়ানরা বা আমরা আসলে আমরা ফিগারেটিভ কাজ খুব কম করি আমাদের শিল্পীরা। আমারও কম করা হয়, কিন্তু মজা আছে ফিগারেটিভ কাজে। ফিগার নিয়ে কাজ করতে গেলে যে ধরনের অ্যারেঞ্জমেন্ট দরকার, এটা আসলে অনেক সময় হয়ে ওঠে না, কারণ আমাদের এভাবে তো ইচ্ছা আছে, মডেলও তো পাওয়া যায় না, সেরকম মডেলের তো সুযোগ পাওয়া যায় না, সময় দিতে চায় না, আর মানে হয় না, মানে ব্যাটে বলে মিলে না আর কি জিনিসটা হলো। কিন্তু করতে পারলে খুব দারুণ কিছু হয় আর কি। এই জন্য আমি নিজে মডেল হয়েছি, মানে আমি নিজে মডেল হয়ে এখন যদি মডেল দিতে চাই, তাহলে আমার গল্প নিয়ে, আমার ব্যক্তিগত গল্প নিয়ে তাহলে আমি তৈরি করি। এখন মডেল নেই বলে যে কাজ না হলো না, তো আমি আমার নিজেকে নিয়ে যেমন সেলফ পোর্ট্রেট কাজ করেছি রেমব্রান্ডে, অনেক নিজেকে নিয়ে অনেক কাজ করেছি রেমব্রান্ডে। তো আমি নিজেকে নিয়ে তাহলে আগে অন্যকে দিয়ে শুরু করার আগে নিজেকে দিয়ে শুরু করি, এভাবেই তো এই চিন্তা থেকে আসা। হ্যাঁ, তারপরে এটাও আমার একটা ছিল, যেমন কুয়াকাটা থেকে আমি চলে আসি লিফটে চলে আসছি, একদমই একেবারে একদম চলে আসছি। এখন একটা নাগরিক অনুষঙ্গ থেকে খুব অবলীলায় তুমি মিশে যাচ্ছ প্রকৃতির সঙ্গে আর কি। এখন আমি কিন্তু মাথার উপরে কিন্তু জি লেখা আছে, গ্রাউন্ড ফ্লোরে আছে, আমি কিন্তু 10 তলা 12 তলা দিয়ে গ্রাউন্ড ফ্লোরেই আছে, ঠিক আছে? এখানে যদি 12 তলা দিয়ে দিতাম তো ভুলে যেত। হ্যাঁ, তার দাঁড়ানোর ভঙ্গি, তার পোশাকের ভাঁজ সব মিলে অসাধারণ সত্যি। জি, চলে আসে, ঢুকে গেল কাজগুলো। এটাও একটা, যেমন এটা ব্যালকনি, ঢাকা শহরে পরিপাটি, একদম নিচে ক্লিন। হ্যাঁ, এটা পরিপাটি শহরের মধ্যে একদমই মানে একটা শান্তিনিকেতন, মানে যেমন যে চন্দন বললো না যে শান্তিনিকেতন তুমি কি শুধু কি দেখলে, কেন এগুলো দেখে না চোখের সামনে দিয়ে। মানে আমি শান্তিনিকেতন আছি, আমি এখানে বসে কনসেপচুয়াল কাজগুলো করি, তাহলে আমার আশপাশে যে এই সাঁওতাল পল্লী, এটা তো অনেক কিছু জিনিস, তো এটাকে আমি যদি উপস্থাপন করতে না পারি, তাহলে আমি কেন গেলাম এখানে? হ্যাঁ, এই পরিবেশটা তো আমার ইম্পর্টেন্ট। হ্যাঁ, সহজ ভাবে উপস্থাপন করি, এত জটিল ভাবে নাই করি উপস্থাপনটা, কারণ প্রেজেন্ট করতে খুব কষ্ট হচ্ছে, কিন্তু অথবা দিন শেষে দেখা যাচ্ছে খুবই একটা সিম্পল একটা স্টোরি, কিন্তু আমি এভাবেই আসলে এটা যে উপস্থাপন করেছিলাম কাজটা। ঠিক আছে, হ্যাঁ, যেমন এটা ওটা একটা মেয়ের ছবি, মানে ওটা একটা গল্প, ঢাকা শহরে ছাদের। ওকে, তাহলে হ্যাঁ, অলরাইট, তুমি এটা বন্ধ করতে পারো, আমরা আস্তে আস্তে শেষ করে দেব আর কি। আচ্ছা, আমি শেয়ার করে স্টপ করে দিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, প্রিয় দর্শক, অনেক অনেক ধন্যবাদ। আমাদের সময়ও ফুরিয়ে এসছে। আমরা অভিশঙ্কর আইন অত্যন্ত মেধাবী, অত্যন্ত পরিশ্রমী একজন শিল্পী, আমাদের যে গড্ডল প্রবাহের বাইরে দাঁড়িয়ে নিজের একটা অবস্থান, নিজের একটা স্বতন্ত্র পরিচয় দাঁড় করানো, চারটি কথা নয়, তিনি সেটা করতে পেরেছেন এবং তার জন্য তিনি পরিশ্রম করতে মোটেও পিছপা নন এবং তিনি তার একটা নিজস্ব অবস্থান থেকেই কাজ করেন। আমরা তার সাফল্য কামনা করি, আশা করি তার এই সাফল্যের পালকে আরো নতুন নতুন পালক যুক্ত হবে এবং তিনি তার এই মাধ্যমের মধ্যে নতুন নতুন কিছু নিরীক্ষা এবং নতুন কিছু মাত্রা তিনি সংযোজন করবেন এবং বাংলাদেশকে বিশ্বের দরবারে বাংলাদেশ চিত্রকলাকে একটা সম্মানজনক পৌঁছে নিয়ে যাবেন। তো আমাদের অনুষ্ঠান আজকে এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। আমাদের পরবর্তী পর্বের ঘোষণাটা দিয়ে রাখি এখানে, সেটি হচ্ছে এপ্রিলের 4 তারিখে, যে রোববার, সে রোববারে হবে। তবে ঠিক একদম গতানুগতিক যে চিত্রশিল্প বা দৃশ্যশিল্প সেটা নিয়ে নয়, এবার আমরা কাজ করবো একটু প্রত্নতত্ত্ব নিয়ে। আপনারা জেনে অবাক হবেন যে আমাদের উত্তরবঙ্গে পঞ্চগড়ের পাশে ভিতরগড় নামে একটি জায়গা আছে, সেখানে সম্ভবত বাংলাদেশের সবচেয়ে বড় একটি প্রত্নস্থলের খবর পাওয়া গেছে, সেটা নিয়ে কাজ চলছে। তো সেই বিষয়ে যিনি কাজ করেন আমাদের দেশে একজন অন্যতম সেরা পরিশ্রমী প্রত্নতত্ত্ববিদ ডক্টর শাহনাজ হুসনে জাহান, উনি আসবেন আমাদের অতিথি হিসেবে। উনি সেই ভিতরগড়ের যে প্রত্নতত্ত্বর ইতিহাস, তার বৈশিষ্ট্য, তার সমাজতত্ত্ব, এই নিয়ে সুন্দর একটি উপস্থাপনা আমাদের সামনে হাজির করবেন। আশা করি আপনারা যারা আগ্রহী আমাদের দেশের অতীত নিয়ে, সেটি প্রায় 1400 বছরের পুরনো একটা প্রত্নস্থল আর কি, এবং সেখানে আমরা কিছু অসাধারণ সব দৃশ্যও দেখতে পাবো। তো আশা করি আপনারা সেই অনুষ্ঠানে যুক্ত হবেন এবং ততদিন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। শুভরাত্রি।